থানার ভেতরে যেন একটা জীবন্ত বোমা ব্লাস্ট হলো। উপস্থিত সবার চোখ ছানাবড়া হয়ে একদম কপালে উঠে যায়। গোটা জেলার প্রতাপশালী এসপি কিনা এই অদ্ভুত কাদামাখা সাধারণ ডেলিভারি গার্লকে বিয়ে করবে। রূপার বুকের ভিতর হৃদস্পন্দন এত দ্রুত আছাড় খাচ্ছে যেন মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এক্ষুনি পাঁজরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। বাঁধন এসব কি আবোল তাবোল বলছে? এই লোকের মাথাটা কি পুরাই গেছে নাকি? আখিল নিজের কানকে বিশ্বাস করতে না পেরে চোখ গোল গোল করে বলে, বাঁধন, তুই এসব কি বলছিস? মজা করছিস তাই না? বাঁধন রূপার ছটফট করতে থাকা হাতটা আরো শক্ত করে নিজের মুঠোয় চেপে ধরে। ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটিয়ে আখিলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আই এম নট জোকিং আখিল, আই এম ড্যাম সিরিয়াস। ঠিক সেই মুহূর্তে ধপ করে ভারী কিছু মেঝেতে পড়ার শব্দ হয়। সবাই চমকে তাকিয়ে দেখে আখিল শটান ফ্লোরে পড়ে আছে বললে ভুল হবে। সে আসলে শক সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। বাঁধনের বুঝতে বাকি থাকে না যে এই শালা তার কথা বিশ্বাস করতে না পেরেই সোজা বেহুশ হয়ে গেছে। এদিকে রূপার সারা শরীর থরথর করে কাঁপছে। যা করার তাকে এখনই করতে হবে। এই পাগলের হাত থেকে এই মুহূর্তে পালাতে না পারলে আজই তার জীবনের এপিটাফ লেখা হয়ে যাবে। হঠাৎ করে চরম বিপদে তার মাথায় এক দুর্দান্ত বুদ্ধি খেলে যায়। কোনো কিছু না ভেবে সে মুহূর্তের মধ্যে বাঁধনের শক্ত হাতের উপর নিজের পুরো শক্তি দিয়ে সজোরে কামড় বসিয়ে দেয়। আহ! তীব্র ব্যথায় এক ঝটকায় চিৎকার দিয়ে রূপার হাতটা ছেড়ে দেয় বাঁধন। আর সেই সুযোগটা লুফে নিয়ে রূপা এক সেকেন্ডও নষ্ট না করে বাইরের দিকে দিল এক দৌড়। ডেলিভারি গার্লকে এভাবে পালাতে দেখে কয়েকজন পুলিশ সদস্য যেই না তার পেছন পেছন তাকে ধরতে যাবে, অমনি বাঁধন নিজের হাতটা চেপে ধরে কড়া গলায় তাদের থামিয়ে দিয়ে বলো, থামো, ওকে যেতে দাও। বাঁধনের সরাসরি আদেশে পুলিশগুলো আর এক কদমও না বাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ওদিকে কয়েকজন মিলে আখিলকে ধরাধরি করে চেয়ারে বসিয়ে মুখে চোখে পানি দেওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ে। বাঁধন ধীর পায়ে নিজের ক্ষত বিশিষ্ট হাতটার দিকে তাকায়। কাদার ছাপের মাঝে সেখানে গুনে গুনে 3-4টে দাঁত বসে গেছে। চামড়া কেটে টকটকে লাল রক্তে দেখা দিচ্ছে। নিজের হাতের সেই কামড়ের দাগটার দিকে তাকাতেই হুট করে বাঁধনের মনের ভেতর সেই গভীর জঙ্গলের স্মৃতিটা ভেসে ওঠে। সেদিনও ঠিক এই একইভাবে রূপা তার ঘাড়ে কামড় দিয়ে পালিয়েছিল। ক্ষত স্থানটা বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে বাঁধন নিজের হাতটা শক্ত করে মুঠো করে তারপর বাইরে রূপার চলে যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড় করে বলে, স্টুপিড একটা, তোকে তো আমি দেখে ছাড়বো। অন্যদিকে আরেক জ্বালা শুরু হয়েছে বৃষ্টি। রাস্তায় ফুল বিক্রি করেও সে শান্তিতে নেই। প্রতিদিন যখনই সে সাকিন ভাইয়ের দোকানের সামনে আসে, এই আকাশ নামের লোকটা ঠিক বাইক নিয়ে হাজির হয়। তারপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে এক অদ্ভুত গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন বৃষ্টিকে খুব কড়া পাহারায় রেখেছে সে। আকাশের এই রহস্যময় আচরণ বৃষ্টি কিছুতেই মাথায় ঢুকাতে পারছে না। লোকটা এভাবে কেন সারাক্ষণ তাকে নজরে নজরে রাখে? কোনোভাবে কি সে তাকে চিনে ফেলেছে? কিন্তু চিনবেই বা কিভাবে? চিনার মতো কোনো অবস্থা তো বৃষ্টি রাখেনি। সে সবসময় মুখে মাস্ক পরে একদম নিখুঁত মেকআপে ঢাকা থাকে, তাই চেনার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি না চিনেও থাকে তবে এভাবে স্ট্রেপ দাঁড়িয়ে থাকে কেন? কে হয় সে যে তাকে এভাবে পাহারা দেবে? ভেবে কোনো কোল কিনারা পায় না বৃষ্টি। শেষমেশ সে মনে মনে সিদ্ধান্ত নেয় আজ লোকটা আসলে নিজেই জিজ্ঞেস করে বসবে যে আসলে সমস্যাটা কি। এভাবে সে নিজেকে স্বাভাবিক রেখে কাস্টমারদের সাথে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর প্রতিদিনের অভ্যাস মতো আজও আকাশ বাইক নিয়ে এসে থামলো। কিন্তু আজ সে একা নয়, সাথে একটা মেয়ে তার বাইকের পেছনে বসে আছে। হুট করে আকাশকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখে বৃষ্টির কলিজাটা যেন আচমকা এক মোচড় দিয়ে ওঠে। বুকের ঠিক ভেতরটা একটা হালকা চিনচিন করা তীব্র ব্যথা অনুভব করে সে। কিন্তু এমন কেন হচ্ছে? তার নিজের কাছে সেই উত্তর নেই। তার এই এলোমেলো ভাবনার মাঝে আকাশ আর ওই মেয়েটা একদম ফুলের দোকানের সামনে এসে দাঁড়ায়। মেয়েটা খিলখিল করে হেসে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, কোন ফুলটা নেব বলো না? আকাশ আলতো করে নিজের নজরটা ঘোরায়। সে সোজা তাকায় মাস্ক পরা বৃষ্টির দিকে। বৃষ্টিও ঠিক ওই মুহূর্তে তাকায় আকাশের দিকে। দুজনের চোখাচোখি হতেই বৃষ্টি এক তীব্র অস্বস্তিতে দুটো চোখ নামিয়ে নেয়। আকাশ নিজের 2 হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মেয়েটার দিকে চেয়ে শান্ত গলায় বলে, নাও, তোমার যেটা ভালো লাগে। মেয়েটা অদ্ভুতভাবে গাল ফুলিয়ে বেশ আদুরে গলায় আবদার করে,
তুমি একটু পছন্দ করে দাও না, প্লিজ প্লিজ। আকাশ আর কথা না বাড়িয়ে ধীর চোখে দোকানের ফুলগুলোর উপর দৃষ্টি বোলায়। বৃষ্টি তখন নিজের ভেতরের অস্থিরতা লুকাতে একটা বড় সূর্যমুখী ফুল বালতি থেকে তুলে গুছিয়ে রাখছিল। ঠিক তখনই আকাশ কিছুটা ঝুঁকে এক ঝটকায় ছোঁ মেরে বৃষ্টির হাতে সেই সূর্যমুখী ফুলটা কেড়ে নেয়। তারপর বৃষ্টির চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলে, ফুলটা কেমন হবে আপু? বুকের ভেতরটা কেমন যেন ছটফট করতে থাকে বৃষ্টির। আকাশকে অন্য কারোর এত কাছাকাছি দেখে তার এক অদ্ভুত অবাধ্য কষ্ট হচ্ছে। তবুও সবটা কষ্ট নিজের ভেতরে চেপে নিয়ে নিজেকে সামলে নিয়ে মুখে একটা হালকা কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, জি স্যার, অনেক সুন্দর, ম্যামকে দিতে পারেন এটা। আকাশ কোনো দ্বিধা না করে সূর্যমুখী ফুলটা সোজা মেয়েটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও। মেয়েটা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। ফুলটা হাতে নিয়ে এসে বৃষ্টিকে অবাক করে দিয়ে রাস্তার মধ্যে শটান আকাশকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, থ্যাংক ইউ সো মাচ। ওদের এই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে বৃষ্টির দুই হাত শক্ত মুষ্টি হয়ে আসে। তীব্র এক হিংসায় যেন তার সারা শরীর জোরে পড়ে খাক হয়ে যেতে থাকে। বাবার একমাত্র আদুরি মেয়ে, সে এত বড় জ্বলন্ত কষ্ট সহ্য করার মতো কোনো ক্ষমতা বৃষ্টির নেই। নিজের ভেতরে সে অবাধ্য ক্ষোভ আর হিংসা কিছুতেই সামলাতে না পেরে সে সজোরে সামনে থাকা একটা সূর্যমুখী ফুলের বালতিতে লাথি বসিয়ে দেয়। লাথি লাগার সাথে সাথে বড় বালতিটা নড়ে চড়ে উঠে ঠাস করে মাঝ রাস্তায় আছাড় খেয়ে পড়ে। নিমিষের মধ্যে বালতিতে থাকা সুন্দর সুন্দর সব সূর্যমুখী ফুল ধুলোবালির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। হঠাৎ বিকট শব্দে মেয়েটা তড়িৎ গতিতে আকাশকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। আকাশও চমকে উঠে রাস্তায় পড়ে থাকা বালতির আর ফুলগুলোর দিকে এক পলক তাকায়। সহসা নিজের তীক্ষ্ণ নজরটার দিকে ঘুরিয়ে বেশ অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? আপনি এভাবে বালতিতে লাথি দিলেন কেন? আকাশের মুখে এই নির্লজ্জ প্রশ্ন শুনে বৃষ্টির রাগে নিজের জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থায় চলে যায়। সব ভয় ডর ভুলে সে সোজা আকাশের চোখের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, বালতিতে লাথি না দিয়ে আপনার বুকে লাথি দেওয়া উচিত ছিল, চিটার একটা, ফ্ল্যাট বাস একটা। বলেই বৃষ্টি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। হনহন করে দোকানের ভেতরের দিকে এসে নিজের ব্যাগটা তুলে নেয় এবং শাকিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া আমি বাসায় যাচ্ছি, শরীরটা বড্ড খারাপ লাগছে আমার। শাকিন কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি দোকান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে পড়ে। মনের ভেতরের ক্ষোভে মেশিনের মতো পা চালিয়ে সে দ্রুত রাস্তার মোড়ে চলে আসে এবং একটা ফাঁকা রিক্সা ডেকে ঝটপট উঠে পড়ে। রিক্সা চলতে শুরু করতে এতক্ষণে চেপে রাখা বাঁধ ভাঙা চোখের পানি টপ টপ করে গাল বেয়ে ঝরতে থাকে। বৃষ্টি নিজের ওড়না দিয়ে মুখটা আড়াল করে ফুপিয়ে ওঠে। কেন হচ্ছে তার সাথে এমন? সে নিজেও তো এই ধাঁধার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। ওই হিটলার আকাশটাকে অন্য কোনো মেয়ের পাশে দেখে তার বুকের ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে উঠছে কেন? কেন এত রাগ হচ্ছে তার? সে নিজেই নিজের মনের এই অদ্ভুত চঞ্চলতা কিছুতেই ভেবে পায় না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই দোকান থেকে কোনো মতে ভালো করে গোসল করে একেবারে পরিষ্কার হয়ে বাড়ি ফেরে রূপা। কাদার সেই ভুতুড়ের রূপ ধুয়ে মুছে সে এখন সম্পূর্ণ স্বাভাবিক। ড্রয়িং রুমে পা রাখতেই রূপা দেখে আহসান রহমান, আতিক রহমান আর হাজি রহমান একসাথে সোফায় বসে বেশ গম্ভীর মুখে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আহসান রহমানকে সচরাচর এত তাড়াতাড়ি বাড়িতে দেখা যায় না। আজ তাকে অসময়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে রূপা বেশ অবাক হয়। সে পা টিপে টিপে চুপচাপ তাদের কাছাকাছি এসে দাঁড়ায়। আহসান রহমান রূপাকে ভেতরে ঢুকতে দেখে মুখ তুলে চাইলেন এবং স্নেহ ভরে বললেন, এসেছো মা? যাও, জলদি গিয়ে একটু রেডি হয়ে নাও। বৃষ্টি হয়তো এতক্ষণে রেডি হয়ে গেছে। রূপা নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে, কেন বাবা, কোথাও যাচ্ছি আমরা? আহসান রহমান বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বললেন, হ্যাঁ মা, এখন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করো না, যাও। রূপা আর কোনো প্রশ্ন না করে মাথা নাড়িয়ে চুপচাপ নিজের ঘরের দিকে চলে আসে। রুমে ঢুকতেই সে দেখে বৃষ্টি আসলে আয়নার সামনে দাঁড়িয়ে মন দিয়ে রেডি হচ্ছে। আয়নায় প্রতিবিম্বে রূপাকে ঘরে ঢুকতে দেখে বৃষ্টি মুখ না ঘুরিয়ে বলে ওঠে, এসেছিস? জলদি রেডি হয়ে নে। রূপা টেবিল থেকে ক্যান্ডিকে কোলে তুলে নেয়, তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলে, হঠাৎ এভাবে রেডি হতে বলছিস কেন? কোথায় যাচ্ছি আমরা? বৃষ্টির চোখের কোণে আলতো করে কাজল পড়তে পড়তে জবাব দেয়, আমি নিজেও জানি না রে, আঙ্কেল হুট করে বাইরে থেকে এসেই বললেন ঝটপট রেডি হতে। তোর কথা জিজ্ঞেস করেছিলেন তাই আমি বানিয়ে বললাম তুই এখনো কলেজেই আসিস, আর আমার শরীরটা খারাপ লাগছিল বলে আমি একটু আগে চলে এসেছি।
বৃষ্টির কথা শুনে রূপার ঠোঁটের কোণে একটা চতুর হাসি ফুটে ওঠে। সে ক্যান্ডির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ও, এই জন্যই তোকে আজকে আমি আসার সময় রাস্তার মোড়ে দেখতে পাইনি। বৃষ্টি কাজলের দানিটা টেবিলে নামিয়ে রেখে রূপার দিকে ঘুরে তাকিয়ে তাড়া দেয়, এখন আর এসব ফালতু কথা বাড়িয়ে লাভ, সময় নষ্ট করিস না তো, জলদি রেডি হ। রূপা আর কথা না বাড়িয়ে ওয়ার্ড্রোবের থেকে তার খুব পছন্দের একটা সারারা স্যুট জামা বের করে নিয়ে দ্রুত পরে নেয়। জামাটি এক অদ্ভুত সুন্দর ম্যাজেন্টা পিঙ্ক বা মিষ্টি গোলাপি রঙের। হাঁটু পর্যন্ত লম্বা এই কুর্তাটির গলা থেকে শুরু করে সারা বুকে রূপালির সুতোর জড়ি আর সিকোয়েন্সের নিখুঁত কাজ করা, যা কৃত্রিম আলোয় হালকা ঝিলমিল করে উঠেছে। কুর্তার হাতা এবং নিচের চওড়া বর্ডারেও রয়েছে একই রকম ভারী কাজের চওড়া লেস। এই কুর্তার নিচে সে পরেছে ঘেরওয়ালা চমৎকার এক সারারা প্লাজো। ধবধবে অফ হোয়াইট রঙের এই সারারাটি নিচে নামার সাথে সাথে স্কার্টের মতো চওড়া হয়ে নিচে নেমে গেছে, যার একদম শেষ প্রান্ত জুড়ে কুর্তার সাথে ম্যাচিং করা গোলাপি রঙের সূক্ষ্ম সুতোর পার বসানো। কাঁধের এক পাশ দিয়ে রূপা ওড়নাটি ঝুলিয়ে নিয়েছে, সেটিও অফ হোয়াইট রঙের, একদম পাতলা নেটের, যার চারদিকে বর্ডারের গোলাপি রঙের পটি দেওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে পায়ে পায়ে গলিয়ে নিল একজোড়া ধবধবে সাদা রঙের আরামদায়ক ও ট্যান্ডি স্টেপ হিল জুতো, যা তার এই ট্রেডিশনাল লুকের সাথে একদম পারফেক্টলি মানিয়ে গেছে। মুখে হালকা মেকআপ করে নেয়, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক দেয়। তারপর সে ড্রেসিং টেবিল থেকে কানের দুল বের করতে গেলে ঠিক তখনই তার সাজিয়ে রাখা ডজন খানেক চুড়ির মাঝে তার চোখ গেল। সবুজ কালো হলুদ চুড়ির মাঝখানে চিকচিক করছে এক ডজন সাদা পাথরের চুড়ি। চুড়িগুলো দেখেই বুকের ভেতরটা কেঁপে ওঠে রূপার। এই চুড়িগুলো বাঁধনই তাকে দিয়েছিল, যা কখনো পরা হয়নি। কি মনে করে একটু হেসে রূপা চুড়িগুলো বের করে ফেলে। সাথে বাঁধনের দেওয়া পাথরের সেই ব্যান্ডটাও বের করে নেয়। একজোড়া সাদা ঝুমকো কানের দুল বের করে দ্রুত সেগুলো শরীরে জড়িয়ে নেয়। সবশেষে চুলগুলো ছেড়ে ব্রাশ করে দেয় উন্মুক্ত চুলগুলো, একদম হাঁটুতে গিয়ে ঠেকে। বৃষ্টি এতক্ষণ বসে চুপচাপ ফোন স্ক্রিল করছিল। হঠাৎ সামনে চোখ যেতেই রূপাকে দেখে সে এক লাফে দাঁড়িয়ে পড়ে। রূপা! রূপা চমকে পেছনে তাকায়। সে অবাক হয়ে বলে, কি হয়েছে, এভাবে চিৎকার দিলি কেন? বৃষ্টি রূপার কাছে এসে তার পুরো ড্রেসটা খুঁটিয়ে দেখে উচ্ছ্বাসিত গলায় বলে, ওয়াও, বিশ্বাস করবি না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। রূপা বৃষ্টির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, তোকেও খুব সুন্দর লাগছে, চল একটা সেলফি হয়ে যাক। দুজনে মিলে অনেক রকম স্টাইলে করে বেশ কিছু ছবি তুলে নেয়। সবশেষে সাজগোজের পর্ব চুকিয়ে বৃষ্টি আর রূপা ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে আসতেই দেখে শান্তা অলরেডি রেডি হয়ে বেশ ভাব নিয়ে নিজের ছবি তুলছে। হুট করে শান্তার চোখ পড়ে রূপার দিকে। এক পলক রূপার ওই অনিন্দ সুন্দর রূপের দিকে তাকিয়ে সে কেমন যেন হিংসায় মুখটা মুচকে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। শান্তার এই অদ্ভুত কাণ্ডে রূপার চোখ এড়ায় না। আজ বেশ কয়েকদিন ধরে সে লক্ষ্য করেছে শান্তা তার সাথে ঠিকঠাক কথা বলছে না, কেমন যেন একটা খিটখিটে ব্যবহার করছে। রূপা কিছুতেই মাথা মুন্ডু বুঝতে পারছে না যে শান্তা হঠাৎ কেন তার সাথে এমন আচরণ করছে। ওদিকে শান্তা নিজের তোলা ভালো ভালো ছবিগুলো বেছে বেছে নিয়ে তাড়াতাড়ি বাঁধনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সাথে সাথে বেশ আহ্লাদ করে মেসেজ লিখে পাঠায়, কেমন লাগছে আমাকে ভাইয়া? ওপাশ থেকে কোনো রিপ্লাই নেই। শান্তা এর আগে অনেকগুলো মেসেজ দিয়েছে বাঁধনের হোয়াটসঅ্যাপে, কিন্তু বাঁধন একটা টেক্সটেরও জবাব দেয়নি। মেসেজগুলো ওভাবে পড়ে থাকতে দেখে শান্তার মনে মনে ভীষণ রাগ হলো। মনে মনে বিড়বিড় করে উঠলো, একটু দেখলে বা একটা রিপ্লাই দিলে কি এমন ক্ষতি হয়? রূপা কিছুটা এগিয়ে আসলো শান্তার কাছে। শান্তার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে বলে, আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। শান্তা প্রচন্ড বিরক্তিতে রূপার দিকে এক পলক তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বলে, থ্যাংক ইউ। বলে শান্তা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাইরের উদ্দেশ্যে চলে যায়। রূপা একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর আহসান রহমান, রূপা, শান্তা আর বৃষ্টিকে সাথে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়েন। রাত 9টার দিকে বাঁধন বাড়ি ফেরে। শরীরটা তার ভীষণ ক্লান্ত। থানায় একজন পুলিশ সদস্যদের বার্থডে ছিল। সেই বার্থডে চেঁচামেচি আর হট্টগোলে মাথাটা একদম ধরে গেছে তার। সে আর দেরি না করে তাড়াতাড়ি এসে 15 মিনিট শাওয়ার নিয়ে একটা নেভি ব্লু রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার পরে নেয়। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে সে আয়নার সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে সে অনুভব করে পুরো বাড়িটা কেমন জানি অতিরিক্ত নীরব লাগছে। সে কি ভেবে জানে চুল মুছতে মুছতে ধীর পায়ে রূপের সামনে এসে দাঁড়ায়। হালকা করে দরজা নক করতেই লক না থাকায় দরজাটা একটুখানি খুলে যায়। সে ভেতরে তাকিয়ে দেখে পুরো রুম ফাঁকা। রুমের ভেতরে পা রেখে চারিদিকে তাকাতে তাকাতে ডাকতে শুরু করে বাঁধন, রূপ, রূপ, রূপ।
পরপর 3টা ডাক দেয় সে, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে এসে দেখে সোফায় শিল্পী রহমান মন দিয়ে টিভি দেখছেন। বাঁধন শিল্পী রহমানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কাকি আর রূপ কোথায়? শিল্পী রহমান টিভির দিক থেকে চোখ ফিরিয়ে বলেন, তোর বাবা আর কাকা মিলে রূপা, শান্তা আর বৃষ্টিকে নিয়ে ওদের এক অফিস ক্লায়েন্টের মেয়ের বার্থডে পার্টিতে গিয়েছে। তুই বস, কফি বানাবো তোর জন্য। বাঁধন কফির কথা কানে তোলে না, গম্ভীর মুখে বলে, কখন গিয়েছে? শিল্পী রহমান বলেন, সন্ধ্যায় গিয়েছে, চলে আসবে হয়তো এখনই। ও। সংক্ষিপ্ত বাক্যটুকু উচ্চারণ করে বাঁধন হনহন করে নিজের রুমে চলে আসে। কোনো কিছুই ভালো লাগছে না তার। তার রূপ বার্থডে পার্টিতে গিয়েছে, কেমন সেজেগুজে গিয়েছে তাও সে জানে না, এমনকি তাকে একটাবার বলেও যায়নি। এত বড় সাহস হয়ে গেছে মেয়েটার। রাগে আর অস্থিরতায় সে নিজের ঘরের দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে বিড়বিড় করে বলে, বাড়ি আয় খালি, তারপর দেখাচ্ছি। রাত 10টার দিকে আহসান রহমান তার মেয়েদের নিয়ে বাড়ি ফেরেন। জার্নি আর পার্টির সকল ধকল শেষে সবাই তখন খুব ক্লান্ত। বাড়ি ফিরে বৃষ্টি সোজা এসে ওয়াশরুমে ঢুকে যায়। ওদিকে রূপার মনটা কেমন যেন অস্থির লাগছিল, কোনো কিছু ভালো লাগছিল না তাই জামা কাপড় চেঞ্জ না করে সে আদরের খরগোশ ক্যান্ডিকে কোলে তুলে নিয়ে একাকী ছাদে চলে আসে। কিছুক্ষণ ছাদের হালকা ঠান্ডা বাতাস গায়ে মেখে মনটা কিছুটা হালকা করার চেষ্টা করে সে। তারপর ধীর পায়ে নিচে নামার উদ্দেশ্যে রওনা দেয়। সিঁড়ির কয়েক ধাপ নামতেই রূপার চোখ চলে যায় নিচের করিডোরের দিকে। বাঁধন ফোনে কথা বলতে বলতে সেই করিডোর দিয়ে এগিয়ে আসছে। রূপা কিছু বুঝে ওঠার আগেই বাঁধনের চোখ পড়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রূপার উপর। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে যায়। রূপাকে এই রূপে দেখে বাঁধনের বুকের বাম পাশটা যেন 1 সেকেন্ডের জন্য ধক করে ওঠে। নিজের অজান্তে হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে। মেজেন্টা পিঙ্ক আর হালকা মিষ্টি রঙের চমৎকার সারারা স্যুট, তার উপর লম্বা কালো চুলগুলো বাতাসে কিছুটা এলোমেলো হয়ে ছড়িয়ে আছে রূপার গায়ে। আর সবচেয়ে বড় কথা, রূপার মাথায় জলজল করছে তার নিজের দেওয়া পাথরের ব্যান্ডটি। ফোনের ওপাশে আখিল অনবরত হ্যালো হ্যালো করে চিৎকার করে যাচ্ছে, কিন্তু সেই চেনা কণ্ঠের একটা কথাও এখনো তার আর বাঁধনের কানে ঢুকছে না। সে তীব্র এক ঘোরের মধ্যে শুধু রূপার দিকে তাকিয়ে আছে। ওদিকে হুট করে বাঁধনকে এভাবে সামনে দেখে রূপার সারা শরীরের রোম খাড়া হয়ে যায়, ভয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। তার মনের ভেতর একটা তীব্র আতঙ্ক, আজ থানায় সেই কাদামাখা মেয়েটার রূপে বাঁধন তাকে চিনে ফেলেনি তো। সে স্পষ্ট খেয়াল করে বাঁধন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু এভাবে তাকিয়ে আছে কেন? কিন্তু এভাবে তাকিয়ে থাকার কারণ কি? হঠাৎ করে রূপার মনে পড়ে যায় সে আজ বাঁধনের দেওয়া জিনিসগুলোই পড়ে আছে। মাথায় সেই ব্যান্ড আর হাতে 1 ডজন সাদা পাথরের চুড়ি। টের পাওয়ার সাথে সাথে সে চরম আতঙ্কে নিজের বাম হাতটা ঝটপট পিঠের পেছনে লুকিয়ে ফেলে, আর ডান হাত দিয়ে কাঁধের কাছে ক্যান্ডিকে আরো শক্ত করে চেপে ধরে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। করিডোরে পা রাখতে সে একদম বাঁধনের মুখোমুখি হয়ে যায়। রূপা একদম সামনে আসতে বাঁধনের ঘোর কাটে। সে পেনের ওপাশে থাকা আখিলকে দ্রুত বলে, আখিল আমি একটু পরে কল করছি, বলেই সে ফোন কেটে পকেটে ঢুকিয়ে নেয়। তারপর 2 হাত প্যান্টের পকেটে গুজে বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়ে পড়ে। রূপা ভয়ে নিজের মাথাটা একদম নিচু করে ফেলে। বাঁধন তীক্ষ্ণ নজরে রূপার দিকে তাকিয়ে থমথমে গলায় বলে, আমি তোকে নিষেধ করেছিলাম না হিসাব ছাড়া বাইরে বের হতে? কথাটা শুনে বিদ্যুৎ চমকানোর মতো শিউরে ওঠে রূপা। কি উত্তর দিবে সে? মাথা যেন কিচ্ছু কাজ করছে না। বাঁধন তার গম্ভীর কণ্ঠস্বর আরো শক্ত করে আবার বলে, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না রূপ। বাঁধনের সেই ধারালো কণ্ঠ শুনে রূপার বুকটা ভয়ে দুরু দুরু কাঁপতে থাকে। এখন কি বলবে সে? কেন সে এত সেজেগুজে হিসাব ছাড়া বাহিরে গিয়েছিল? নিজের ভেতরের চরম ভয়টা চেপে কোনো রকমে কাঁপতে কাঁপতে রূপা বলে, আসলে আসলে ওই ভাইয়া, আমি। রূপার কথা শেষ হওয়ার আগে বাঁধন প্রচন্ড রেগে একদম চেঁচিয়ে ওঠে, তোতলাচ্ছিস কেন? ভালো করে বলতে পারিস না? বাঁধনের এই হুঙ্কারে রূপা ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে। আর কোনো উপায় না পেয়ে এবার এক নিঃশ্বাসে সত্যিটা বলে দেয়, স্বাস্থ্যে খুব ভালো লাগে তাই সেজে গিয়েছি। কথাটা রূপার মুখ থেকে বের হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে বাঁধন তীব্র ক্ষোভে ঠাস করে একটা প্রচন্ড চর বসিয়ে দেয় রূপার ফর্সা গালে। থাপ্পড়ে সেই বিকট শব্দে পুরো করিডোর যেন এক লোমহর্ষক আতঙ্কে কেঁপে ওঠে। রূপার কোল থেকে ক্যান্ডিটা ছিটকে মেঝেতে পড়ে যায়। গালে হাত দিয়ে রূপা অনেক কষ্টে নিজের চোখের জল আর কান্না আটকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চরের চোটে তার ফর্সা গালটা মুহূর্তে একদম লাল হয়ে ওঠে। বাঁধন রাগে কাঁপতে কাঁপতে তেজি গলায় বলে,
সেজে কি দেখাতে চাস? বাহিরের ছেলেদের নিজের রূপ দেখাতে চাস? তোর সাহস কি করে হয় আমার নিষেধের পরও হেজাব ছাড়া বাইরে যাওয়ার? রূপা আর নিজেকে সামলাতে পারে না। তার শরীর ভয়ে থরথর করে কাঁপছে। সে মাথা নিচু করে আকুল গলায় কাঁদতে কাঁদতে বলে, সরি বাঁধন ভাই, আর হবে না। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার কথা অমান্য করব না। আজকের মতো মাফ করে দিন প্লিজ। চোখজোড়া শক্ত করে বন্ধ করে নিজের তপ্ত ওষ্ঠজোড়া কামড়ে ধরে বাঁধন। এই মেয়েটা কাঁদলে তার বুকের গভীর কোনো এক কোণে অদ্ভুত এক আদিম নেশা চড়ে বসে। রূপার কান্নার এই ব্যাকুলতা সে সহ্য করতে পারে না। মেয়েটার দিকে তাকিয়ে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চরম দুর্বল হয়ে পড়ে সে। বাঁধনকে চোখ বন্ধ করে থাকতে দেখে রূপা কাঁপতে কাঁপতে নিচু হয়ে মেঝে থেকে ছটফটে ক্যান্ডিকে কুড়িয়ে নিয়ে নিজের বুকের কাছে তুলে নেয়। ঠিক তখনই ঝট করে চোখ খোলে বাঁধন। তার তীক্ষ্ণ শিকারী নজর এড়ায় না যে রূপা অতি সাবধানে তার বাম হাতটা নিজের পিঠের পেছনে লুকিয়ে রেখেছে। একজোড়া ঘন ভুরু কুঁচকে সন্দিহান গলায় জিজ্ঞেস করে বাঁধন, হাতটা ওইভাবে পেছনে রেখেছিস কেন? রূপা তৎক্ষণি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভেজা চোখে, ভাঙা গলায় বলে, কিছু না, এমনি ভাইয়া। বাঁধন এক কদম এগিয়ে আসে। তার চওড়া বুকের পুরুষালী সুবাস আর গায়ের তাপে করিডোরের বাতাস ভারী হয়ে ওঠে। সে গম্ভীর থমথমে গলায় বলে, কিছু না তো ওইভাবে লুকিয়ে রেখেছিস কেন? দ্বিতীয়বার থাপ্পড় খেতে না চাইলে ভালোই হাতটা সামনে বের কর। কি লুকিয়ে রেখেছিস আমার থেকে? আবারও চড় খাওয়ার ভয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে রূপার। আর কোনো উপায় না পেয়ে সে নিজের বাম হাতটা ধীর পায়ে সামনে নিয়ে এসে বাঁধনের দিকে বাড়িয়ে দেয়। ডান হাতে ক্যান্ডিকে নিজের বুকের নরম ভাঁজে শক্ত করে চেপে ধরে ভয়ে মাথা নিচু রেখেই কোনো মতে বলে, আপনার দেওয়া চুরুগুলোই পড়েছে, যদি দেখে বকা দেন তাই লুকিয়ে রেখেছিলাম। নিজের শক্ত ঘাটটা কিছুটা নিচু করে রূপার ফর্সা মসৃণ হাতের কবজির দিকে তাকায় বাঁধন। করিডোরের মৃদু আলোয় রূপার দুধে আলতা ত্বকের উপর সাদা পাথরের চুড়িগুলো ঠিক যেন খাঁটি মুক্তোর মতো চিকচিক করছে। রূপার ফর্সা ত্বকের ছোঁয়া পেয়ে চুড়িগুলোর সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির অতি সূক্ষ্ম বাঁকা হাসি ফুটে ওঠে বাঁধনের। কিন্তু পরপরই রূপার ফুপিয়ে কাঁদা সেই চাতক সুর তার কানে এসে ধাক্কা দেয়। সে ফের তার গম্ভীর নেশাতর চোখ জোড়া তুলে তাকায় রূপার মুখের দিকে। কাঁদতে কাঁদতে নিজের গাল দুটোকে একদম রক্তিম লাল করে ফেলেছে মেয়েটা। বাঁধন বেশ কয়েকবার লক্ষ্য করেছে এই মেয়েটা একটু কাঁদলেই তার গায়ের চামড়ায় সামান্য আঘাত লাগলেই অল্পতে গাল দুটো এমন টকটকে লাল হয়ে যায়। চোখের জলে ভেজা সেই লালচে গাল আর কাঁপতে থাকা ওষ্ঠধর দেখে বাঁধনের বুকের ভিতর এক তীব্র ঝড় বয়ে যায়। কি এক অনিন্দ সুন্দর, কি মারাত্মক মাদকতা এই রূপের মাঝে। দুই হাত পকেট থেকে বেরিয়ে আসে বাঁধনের। তার প্রতিটি শিরা উপশিরা এক অবাধ্য আদিম ইচ্ছে চারা দিয়ে উঠেছে। রূপার এই অবাধ্য কান্না, তার ফর্সা শরীরে কাঁপুনি আর ঠোঁটের কোণের রক্তাভ আভা দেখে বাঁধনের অবদমিত পুরুষালী মন তীব্রভাবে ব্যাকুল হয়ে ওঠে অন্য কিছু করতে। রূপাকে নিজের আরো কাছে টেনে নিতে নিজেকে আরো কোনোভাবেই ধরে রাখতে পারে না বাঁধন। এক তীব্র হিংস্র ঝটকায় রূপার নরম হাতটা নিজের দিকে টেনে আনে। আকস্মিক টানে শরীরের ভারসাম্য হারিয়ে সোজা পাথরের মতো শক্ত চাওড়া বুকে আছড়ে পড়ে রূপা। বাঁধনের বলিষ্ঠ স্পর্শে রেশমি শরীরের বিদ্যুৎ তরঙ্গের মতো এক তীব্র কাঁপন ঝিলিক দিয়ে ওঠে। পুরুষটির গায়ের কড়া সুবাস, তামাকার ঘামের এক অদ্ভুত মাদকতা নাসিকার রন্ধ্র দিয়ে মগজে পৌঁছানো মাত্রই নিস্তেজ হতে শুরু করে পুরো শরীর। পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে বলে মনে হয়। অবশ হয়ে আসা শরীরটা আর নিজের নিয়ন্ত্রণে থাকে না রূপার। সে আরো জুবুথুবু হয়ে চওড়া বক্ষে লিপটে যায়। হাত পা নিষ্প্রাণ হয়ে আসে এক অদ্ভুত সম্মোহনে। অত্যন্ত যত্ন করে নিজের খসখসে বুড়ো আঙ্গুল দিয়ে রূপার চোখের নোনা জলটুকু মুছে দেয় বাঁধন। শক্ত আঙ্গুলের ছোঁয়া গালে লেপ্টে থাকে, কান্নাকে আরো গাঢ় করে তোলে। ঠিক কানের কাছে নিজের তপ্ত ঠোঁটজোড়া ঠেকিয়ে বেশ নিচু ভারী পাথরের মতো শক্ত গলায় বলে বাঁধন, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ রূপা। তোকে আঘাত করার কোনো ইচ্ছে আমার থাকে না, কিন্তু তুই প্রতিবারই তোর এই অবাধ্যতা দিয়ে আমাকে বাধ্য করিস, যার জন্য নিজের অজান্তেই তোকে এভাবে হার্ট করে ফেলি। তেজি পুরুষের নিগুড় কথার অন্তহীন নিহত মানে কিছুই বুঝতে পারে না রূপা। ডর ভরা মায়াবী বাদামি চোখজোড়া মেলে নিষ্পাপ তীব্র আতঙ্কে তাকিয়ে থাকে। নিজের শক্ত বাম হাত দিয়ে রূপার সরু মেধিন কোমরটা খামচে ধরে আরো উপরে তুলে নিজের পেশিবহুল শরীরের সাথে লেপ্টে নেয় বাঁধন।
রূপার বুকের ওঠানামা, দ্রুত ওঠানামা, আর শরীরের প্রতিটি ভাঁজ চওড়া বক্ষপটের সাথে পিষে যাচ্ছে। নিজের হাড় মাংসের সাথে মেয়েটিকে যেন পিষে মিশিয়ে ফেলতে চায়। কাঁপতে থাকা রক্তাভ ঠোঁটের ঠিক 1 ইঞ্চি দূরত্বে নিজের ওষ্ঠাধর রেখে চোখে তীব্র জেদ আর আদিম অধিকারবোধ ফুটিয়ে ফিসফিস করে বলে বাঁধন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বেবি। যে রূপের আগুনে আমি দিনরাত পড়ছি, অন্য কোনো ব্ল্যাডি পার্সনকে সেখানে চোখও সেঁকতে দেব না আমি। দিস বিউটি ইজ মাই, অনলি মাইন। এই রূপের প্রতিটা কোণা, প্রতিটা ভাঁজের একান্ত মালিক শুধু আমি। আমার আখি নয়ন ছাড়া অন্য কেউ তোকে এই নজরে দেখার সাহসও করবে না। পান খুলে তোর ফর্সা শরীরে প্রশংসা করার অধিকারটা শুধু আমার। আমার জিনিস অন্য কেউ ছুঁয়ে দেখা তো দূরের কথা, যে এই রূপের দিকে চোখ তুলে তাকাবে, আই সোয়ার নিজের এই হাত দিয়ে তার চোখ দুটো আমি টেনে তুলে ফেলবো। ওষ্ঠজোড়া হা হয়ে আসে রমণীর, বড় বড় হয়ে যায় ডর ভরা চোখ জোড়া। কিছুতেই বুঝে উঠতে পারে না এই পুরুষের তীব্র আচরণ। এমন থমথমে পরিস্থিতির মাঝে কল থেকে ছটফট করে লাফিয়ে মেঝেতে নেমে পড়ে ক্যান্ডি। তারপর দূরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুরুষটি আদিম চোখ জোড়া স্থির করে তাকিয়ে থাকে রমণীর হা হয়ে থাকা ওষ্ঠ জোড়ার দিকে। ভয়ে আর আবেশে তিত্তির করে কাঁপছে ওষ্ঠধর। পুরুষের ভেতরের তীব্র ইচ্ছা চারা দিয়ে উঠে কাঁপতে থাকা ওষ্ঠজোড়া নিজের সম্পূর্ণ আয়ত্তে নিয়ে পিষে ফেলতে। নিজেকে সামলানো বড্ড কঠিন হয়ে পড়েছে তার পক্ষে। এই রমণী যে যেন কড়া টাকিলা নেশার থেকেও হাজার গুণ ভয়ঙ্কর কোনো ড্রাগ নেশা, যা শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দেয়। চোখজোড়া আরো স্থির করে রমণীর গভীর চোখের দিকে তাকিয়ে চরম নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে পুরুষটি, তুই এত সুন্দর কেন রূপা? দেখলে নিজেকে হারিয়ে ফেলছি তোর মাঝে। ইউ আর ড্রাইভিং মি ক্রেজি। এখন যদি একটু ছুঁয়ে দিয়ে রাগ করবি? উত্তরের আশা করে না পুরুষটি। নিজের আয়ত্তে ঝড়ের গতিতে নিতে যায় রমণীর ওষ্ঠজোড়া। ঠোঁটে ঠোঁট লাগার মুহূর্তে চোখ বন্ধ হয়ে আসে রমণীর। একদম নিস্তেজ হয়ে নিজের শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ঠিক তখনই থমকে যায় বাঁধন। তাকিয়ে দেখে চোখ বন্ধ করে একদম নিথর হয়ে আছে রূপা। শরীরের কোনো নড়াচড়া নেই। বুঝতে বাকি থাকে না মেয়েটা যে তীব্র আতঙ্কে আর আবেশে জ্ঞান হারিয়ে ফেলেছে। এক চরম বিরক্তিতে নিজের দাঁতে দাঁত চেপে ধরে ঝটকায় রূপাকে পাজাকোলা করে তুলে নেয় বাঁধন। কোনো দিকে না তাকিয়ে সোজা পা বাড়ায় বেডরুমের দিকে। আর তাদের পেছন পেছন গুটি গুটি পায়ে ফলো করতে থাকে ক্যান্ডি। রূপাকে তার বেডরুমে নিয়ে এসে অত্যন্ত আলতো করে বিছানায় শুইয়ে দেয় বাঁধন। বৃষ্টি এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে রুমে এসে হঠাৎ বাঁধনকে দেখে থমকে যায়। চোখ চলে যায় সোজা বিছানার দিকে। সেখানে রূপা চোখ বন্ধ করে অসাড় হয়ে শুয়ে আছে। বৃষ্টি কোনো কিছু বলতে যাবে, কিন্তু ঠোঁট নড়ার আগেই হঠাৎ নিচতলা থেকে এক বুক ফাটানো কান্নার শব্দ ভেসে আসে। তীব্র সেই কান্নার আওয়াজে বৃষ্টি আর বাঁধন দুজনেই প্রচন্ড অবাক হয়ে যায়। এই অসময়ে কিসের কান্না? চরম বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকায় তারা। এক মুহূর্ত চুপ থেকে বেশ গম্ভীর গলায় বাঁধন বলে, বৃষ্টি শুনছো? মনে হচ্ছে কেউ কাঁদছে। বৃষ্টি খানিকটা ঘাবড়ে গিয়ে সায় দিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, আমিও শুনেছি, মনে হচ্ছে কোনো মহিলার কান্না। কান্নার বেগ বাড়তেই আর 1 সেকেন্ডও দাঁড়ায় না বাঁধন। ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার পিছে পিছে দ্রুত পায়ে নেমে আসে বৃষ্টি। ড্রয়িং রুমে পা রাখতেই তারা দেখে সেখানে বসে অঝরে কাঁদছেন শিল্পী রহমান। পাশে বসে রজনী রহমান তাকে সান্ত্বনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। বাঁধন দ্রুত পায়ে এগিয়ে এসে বেশ উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে কাকিয়া? কাঁদছো কেন? শিল্পী রহমানের কান্না ভেঙে পড়া মুখের দিকে তাকিয়ে রজনী রহমান অত্যন্ত শোকার্ত গলায় বলেন, আকাশ বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নেওয়া হয়েছে ওকে। তোমাদের দাদু, বাবা আর কাকা শুনেই দৌড়ে গেল। খবরটা শোনা মাত্রই আর এক মুহূর্ত নষ্ট না করে বাঁধন ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর ডাক্তারদের কাছ থেকে জানা যায় আকাশ মূলত হাত আর পায়ে বেশ ভালো রকমের চোট পেয়েছে। তবে ভাগ্য চরম ভালো থাকায় এবং মাথায় হেলমেট থাকার কারণে মাথায় কোনো রকম আঘাত লাগেনি। এদিকে বাড়িতে ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। আকাশের এই মারাত্মক অ্যাক্সিডেন্টের খবর শুনে বৃষ্টির মনের ভেতর কেমন যেন এক পৈশাচিক আনন্দ হতে শুরু করে। তার মুখ চেপে ধরেও হাসি দমানো যাচ্ছে না। সে দ্রুত রুমে চলে আসে। দরজা আটকে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। একাই খিলখিল করে হেসে বলে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ফ্ল্যাটবাজদের সাথে এমনই হওয়া উচিত। ইস, কি যে আনন্দ লাগছে আমার। খুশির চোটে বৃষ্টি নিজের আজান্তই ঘরের মাঝখানে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দেয়। হাততালি দিয়ে নাচতে নাচতে মুখে আওড়াতে থাকে, হেই বাবা, মার হাবা, খাচা খা বাবা,
লের লাড়া চিনি ছাড়া। ওহ, ভাল লাগে ভাল লাগে, এত আনন্দ কই রাখবো আমি। পাগলের মতো নাচতে নাচতে হঠাৎ এক জায়গায় এসে থমকে যায় বৃষ্টি। তার মুখের চওড়া হাসিটা নিমেষেই গায়েব হয়ে যায়। নিজের বুকের হাত রেখে একটু অবাক হয়ে বলে, 1 মিনিট, আমার এত আনন্দ লাগছে কেন? ওই হিটলারকে অন্য একটা মেয়ের সাথে দেখেছি বলে? আরে, এতে আমার কি? সে ফ্ল্যাটবাস হোক বা চিটার হোক, তাতে আমার কি আসে যায়? তার এসব ভাবনার মাঝে বিছানায় শুয়ে থাকা রূপার জ্ঞান ফেরে। সে আকাশের এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের ব্যাপারটা শুনে ভীষণ কষ্ট পায়। এক বুক তীব্র বুক চাপা আর কষ্ট ব্যাকুলতা ভেতরটা কুড়ে কুড়ে খেতে থাকে তার। রাত অনেক বেশি হয়ে যাওয়ায় তারা কেউ হসপিটালে যাওয়ার সাহস পায় না। বাড়ির বড়দের কাউকেই এই রাতে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললে তারা সকালের কথা বলে থামিয়ে দেয়। সারাটা রাত দুই মেয়ের কাটে চরম ছটপটেনি আর এক অদ্ভুত অস্থিরতায়। পরদিন কলেজ ছুটির পর রূপা আর বৃষ্টি তড়িঘড়ি করে আকাশকে দেখার জন্য হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালে পৌঁছাতে আকাশের চারপাশের চড়া ফিনাইল আর স্যাভলনের গন্ধে দম আটকে দেয়। বুক টিপটিপ করা এক অজানা আতঙ্ক আর জড়তা নিয়ে দুজন মাথা নিচু করে আকাশের কেবিনে প্রবেশ করে। পা রাখতেই দুই বান্ধবী একসাথে যেন হৃৎপিণ্ড কেঁপে ওঠে। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসে এক নিমিষে। বেডে শুয়ে আছে নিস্তেজ আকাশ। তার বাম হাতে সাদা ব্যান্ডেজ, বাম পায়ে মোটা ব্যান্ডেজ করে একটু উঁচিয়ে রাখা হয়েছে। ঠিক বেডের পাশে রাখা কাঠের চেয়ারটায় বসে আছে বাঁধন। কেবিনের মতো মৃদু আলোয় তাকে দেখে রূপার চোখ দুটো এক অদ্ভুত মোহে থমকে যায়। চোখের পলক ফেলতে ভুলে যায় মেয়েটি। পুরুষের ফর্সা চওড়া শরীরে লেপ্টে আছে কুচকুচে কালো শার্ট। আদিম গম্ভীরতা মেখে থাকা সেই শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করে কোনোই পর্যন্ত গোটানো। নিচে স্পষ্ট হয়ে উঠেছে তার পেশিবহুল শক্তিশালী সুগঠিত হাত ও পুরুষালী রগগুলো। পরনে ধবধবে সাদা জিন্সের প্যান্ট। বাম হাতে জলজল করছে একটি দামি ব্যান্ডের কালো ঘড়ি। পায়ে সাদা স্নিকার্স জুতো। এই প্রথম রূপা বাঁধনকে এমন রুক্ষ কালো শার্টে দেখল। তাকে একাধারে ভয়ঙ্কর ডমিনেটিং রাজকীয় এক চরম আগ্রাসী পুরুষের অবয়বে কাঁপন ধরানো দেখাচ্ছে। বাঁধন অত্যন্ত মনোযোগ দিয়ে গম্ভীর মুখে আকাশের দিকে নিচু স্বরে কোনো একটা জরুরি বিষয়ে কথা বলছে। নিজেদের মগ্নতায় আকাশ কিংবা বাঁধন কেউই খেয়াল করেনি দরজায় এসে দাঁড়ানো রূপার বৃষ্টিকে। ঠিক তখনই বাঁধনের তীক্ষ্ণ নজর পড়ে রূপার আর বৃষ্টির দিকে। দুজনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে চোয়াল শক্ত হয়ে ওঠে তার। দাঁতে দাঁত চেপে হাড় কাঁপানো নিরেট স্বরে বলেন, ইডিয়েট! কারো কেবিনে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেই ম্যানার্সটুকুও কি নেই? এসেছিস ভালো কথা, তাই এভাবে চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন? বাঁধনের রুক্ষ কণ্ঠের ধমকে রূপা আর বৃষ্টি দুজনেই কেঁপে ওঠে। কেবিনের থমথমে নীরবতা ভেঙে এবার আকাশের দিকে নজর পড়ে তাদের উপর। আকাশের তপ্ত চোখ জোড়ায় স্থির হয়ে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা বৃষ্টির দিকে। বুকের ভেতর তীব্র আক্ষেপ আর ক্ষোভের চারা দিয়ে ওঠে তার। হায় রে মেয়ে, এই একটা মেয়ের জন্য আজ তাকে হাত পা ভেঙে হসপিটালের বিছানায় পড়ে থাকতে হচ্ছে। নিজের ভেতরের অস্থিরতা চেপে আকাশ রূপার দিকে তাকিয়ে শুষ্ক ক্লান্ত কণ্ঠে বলল, ভেতরে আয়। রূপা আর বৃষ্টি দুজনেই চুপচাপ ভেতরে আসে। রূপা আকাশের বেডের কাছে এগিয়ে যায়, মৃদু আশঙ্কাজনক কণ্ঠে বলে, আকাশ ভাইয়া, এখন কেমন আছো তুমি? এক বুক হতাশা আর আট চোখে বৃষ্টির দিকে তাকিয়ে তীব্র উপহাস মেশানো ভাঙা কণ্ঠে উত্তর দেয় আকাশ, দেখতেই তো পারছিস কেমন আছি, হাত পা ভেঙে একদম অচল হয়ে বেডে পড়ে আছি। আকাশের উপহাস মেশানো কথাগুলো কানে আসতেই বৃষ্টির ঠোঁটের কোণে তীব্র হাসির রেখা ফুটে ওঠে। থমথমে গম্ভীর পরিবেশও তার প্রচন্ড হাসি পাচ্ছে। কামড় দিয়ে শক্ত করে ঠোঁট চেপে ধরে সে, যেন কোনোভাবে ভেতরের হাসির শব্দ বাইরে বেরিয়ে না আসে। ঠিক এই মুহূর্তে কেবিনের ভারী দরজা ঠেলে প্রবেশ করেন মাঝবয়সী গম্ভীর চেহারার ডাক্তার। নিঃশব্দ পায়ে এগিয়ে এসে তিনি আকাশের চারপাশের রিপোর্টগুলো খুঁটিয়ে দেখেন। অতঃপর স্টেথোস্কোপ দিয়ে আকাশকে ভালো করে পরীক্ষা করে কোনো রকম আবেগ ছাড়াই শান্ত পেশাদার কণ্ঠে বলেন, সবকিছু ঠিক আছে, তবে আগামী 4-5 মাসের মতো আপনি একদম হাঁটতে পারবেন না। চেয়ার কিংবা বেডে বসেই সময় কাটাতে হবে। আর যদি খুব বেশি প্রয়োজন হয় তবে ক্র্যাচের উপর ভর দিয়ে খুব সাবধানে পা ফেলতে হবে, অন্যথায় পরিস্থিতি আরো জটিল হবে। ডাক্তারের এই শীতল ঘোষণা শোনা মাত্র আকাশের মনে হলো মাথার উপর আকাশটা ভেঙে পড়েছে। মনে হলো এই ডাক্তার তার সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে জীবন্ত পঙ্গু বানিয়ে দিল। ভেতরে ভেতরে চরম ছটপটানি আর পাগলামো চারা দিয়ে ওঠে তার। ডাক্তারের দিকে তাকিয়ে আর্তনাদ মেশানো কণ্ঠে বলে, ডাক্তার, আপনি এসব কি আবোল তাবোল বলছেন? আপনি কি আদৌ জ্ঞান ডলারে রেখে কথা বলছেন? এতগুলো মাস আমি হাঁটতে পারবো না,
মানে কি? দেখুন ডাক্তার, যেভাবে পারেন তাড়াতাড়ি আমার পা ভালো করে দিন। আজ রাতের মধ্যেই যেন ঠিক হয়ে যায়। এমন কোনো হাই পাওয়ারের ওষুধ বা ম্যাজিক ইনজেকশন দেন যা খেলে আজই আমি লাফিয়ে উঠে হাঁটতে পারবো। আগের মতো একদম বাতাসে দৌড়ে চলে বেড়াতে পারবো। ফুল স্পিডে বাইক চালিয়ে রাস্তা কাঁপিয়ে দেবো। আকাশের কথা শুনে ডাক্তার যেন বনে যান। চোখ দুটো সামান্য বড় বড় করে বিরক্ত করা কণ্ঠে বলেন, দেখুন মিস্টার, তা তো কখনোই সম্ভব নয়। আমরা ডাক্তার, আমাদের চিকিৎসার নির্দিষ্ট নিয়ম অব ওষুধের কার্যকারিতা আছে। পুরো পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যা ভাঙা হাড়কে মাত্র একদিনে জোড়া লাগিয়ে ঠিক করে দেবে। বাস্তবতা আপনাকে মেনে নিতেই হবে। কথাটা শেষ করে ডাক্তার ফাইলটা বগলে চেপে গম্ভীর পায়ে কেবিন থেকে চলে যান। ডাক্তারের যাওয়ার দিকে তাকিয়ে আকাশ কপালে হাত দিয়ে কান্না মেশানো করুণ কণ্ঠে বলে, 5 মাস, আল্লাহ রে, আমি শেষ। বেডের পাশে বসে থাকা বাঁধন এতক্ষণ চরম বিরক্তি নিয়ে এসব পাগলামি দেখছিল। আকাশের সস্তা নাটক দেখে তার সহ্য শক্তির বাঁধ ভেঙে যায়। আকাশের দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে ধমকের কণ্ঠে বলে, স্টুপিড! বাইক চালানোর সময় হুঁশ কোথায় ছিল? চোখ দুটোকে পকেটে রেখে গাড়ি চালিয়েছিস? বাঁধনের বাঘের মতো ধমক খেয়ে মুখটা নিমিষে প্যাঁচার মতো ছোট হয়ে যায় আকাশের। টু শব্দ করার সাহসটুকু হারিয়ে ফেলে সে। অন্যদিকে দরজার পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টির অবস্থা তখন কেরোসিন। ভেতরের দমকানো হাসির চোট সামলাতে না পেরে কলিজা ফেটে যাওয়ার উপক্রম হচ্ছে তার। প্রচুর পরিমাণ হাসি পাচ্ছে তার। মাথাটা একদম বুকের সাথে ঠেকিয়ে দাঁত দিয়ে আঙ্গুল কামড়ে ধরে শব্দ আটকানোর শেষ চেষ্টা করছে সে। থমথমে ক্রাইসিস মোমেন্টে হাসি আটকানো যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। মনে হচ্ছে এখনই হা হা হি হি করে কেবিন কাঁপিয়ে হেসে দেবে। ঠিক তাই হলো। শেষ রক্ষার হলো। বৃষ্টি নিজেকে আর ধরে রাখতে পারে না। ঝট করে উল্টো দিকে ঘুরে গিয়ে খিলখিল করে হেসে দেয় সে। কেবিনের নিরেট দেয়ালে দেয়ালে হাসির শব্দ তীব্র প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। বৃষ্টির বাঁধ ভাঙা খিলখিল হাসি দেখে সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। কিছুতেই হাসি থামানো যাচ্ছে না বৃষ্টির। কাছে এগিয়ে আসে রূপা। কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, কি হয়েছে তোর? এভাবে হাসছিস কেন? হাসির চোটে কথা বলতে পারছে না বৃষ্টি। পেটে খিল ধরে যাচ্ছে তার। তবে এই অসময়ে হাসির আসল মানে বুঝতে বাকি থাকে না আকাশের। নিজের এই পঙ্গু দশার সামনে দাঁড়িয়ে মেয়েটার হাসি দেখে ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে ওঠে আকাশে। মনে মনে প্রতিশোধের দৃঢ় কণ্ঠে আওড়ায়, হেসে নাও মিস, আজ আমার এই দশার একমাত্র কারণ তুমি। সময় হোক এসবের হিসেব সুদে আসলে তুলে নেব আমি। রাতের শেষ প্রহরে বাড়ি ফিরিয়ে আনা হয় আকাশকে। গভীর রাতে পড়া শেষ করে খাওয়া টেবিলে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নিচে নামে রূপা আর বৃষ্টি। বসার ঘরে পা রাখতে থমকে যায় দুই জোড়া চোখ। ড্রয়িং রুমের সোফায় মুখোমুখি বসে আছে বাঁধন আর আকাশ। গভীর মনোযোগে দুজনেই ডুবে আছে মুঠোফোনের স্ক্রিনে। পুরো ঘরে তখন ফ্রি ফায়ার গেমে ঠাস ঠাস গুলির শব্দ তীব্র প্রতিধ্বনি তুলেছে। আকাশের ভাঙা পায়ের পাশে হেলান দিয়ে রাখা স্কাচ, বাম হাতে ঝুলছে সাদা ব্যান্ডেজ, অথচ সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। নেশাগ্রস্ত বাচ্চার মতো বুঁদ হয়ে আছে স্ক্রিনে। কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল রূপা। নিঃশব্দে তার পাশে চেয়ারটা টেনে নেয় বৃষ্টি। বাড়ির বাকি সবাই রাতের খাবার শেষ করে এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। খেলার উত্তেজনার মাঝেই সহসা চোখ যায় বাঁধনের ডাইনিং টেবিলের দিকে। রূপার বৃষ্টি তখন প্লেটে খাবার বেড়ে নিচ্ছে। মুহূর্তে গেম থেকে লগ আউট করে ফোনটা পকেটে পুড়ে ফেলে বাঁধন। হঠাৎ সঙ্গীকে থেমে যেতে দেখে কৃষ্ণ কণ্ঠে শুধায়, আকাশ, কি হলো? বের হয়ে গেলি কেন? খিদে পেয়েছে, চল খেয়ে আসি। সোফা থেকে টেনে তুলে আকাশকে সাবধানে ধরে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসে বাঁধন। টেনে দেওয়া চেয়ারে বসাতেই ঠিক বৃষ্টির পাশেই জায়গা হয় আকাশের। খুব কাছ থেকে পাওয়া চেনা পুরুষালী ঘানে সহসা বুকটা দুরু দুরু করে ওঠে বৃষ্টির। মনের অজান্তেই ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চোখ পড়ে আকাশের উপর। অতর্কিত সেই চাহনিতে চমকে উঠে ঝটপট মাথা নিচু করে খাবারে মন দেয় সে। অন্যদিকে রূপার ঠিক পাশের খালি চেয়ারটায় গম্ভীর মুখে বসে পড়ে বাঁধন। থমথমে মুখ করে একদম চুপচাপ খাচ্ছে রূপা। তার অবাধ্য মনের ভেতর তখন কি ঝড় চলছে তা বাইরের থেকে অনুধাবন করা অসম্ভব। চারজন মানুষের নীরবতায় ডাইনিং রুমের আবহে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। নীরবতা ভেঙে খাওয়ার মাঝে আর চোখে বৃষ্টির দিকে তাকায় আকাশ। ঠোঁটের কোণে সূক্ষ্ম শেলের সার্থক হাসি ফুটিয়ে বাঁধনের দিকে চেয়ে বলে, বাঁধন, আমার না একটা ফুল বিক্রেতাকে ভালো লেগেছে ভাই। কসম করে বলছি, মেয়েটা এত সুন্দর যে তাকালে মনে হয় কেউ গমের আটার মধ্যে চাঁদের আলো মিশিয়ে মানুষ বানিয়েছে। কথাটা কান অব্দি পৌঁছানো মাত্র বিষম খাওয়ার মতো তীব্র হেঁচকি উঠে যায় বৃষ্টির।
বিষম খাবার চোটে লাল হয়ে ওঠা বৃষ্টির অবস্থা দেখে তড়িঘড়ি করে গ্লাসের পানি তার মুখের সামনে তুলে ধরে রূপা। মাথায় আলতো করে হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, ঠিক আছিস তুই? গলা দিয়ে পানিটুকু নামিয়ে আলতো করে হ্যাঁ সূচক মাথা নাড়ে বৃষ্টি। অন্যদিকে প্লেট থেকে মাংসের টুকরোটা মুখে পুড়তে পুড়তে আর চোখে রূপার দিকে তাকায় বাঁধন। মুখের অবয়বে কঠিন গাম্ভীর্য ফুটিয়ে ধাতব কণ্ঠে বলে, আর আমার পছন্দ হয়েছে একটা ডেলিভারি গার্ল, একদম ইউনিক পিস। দূর থেকে দেখলে মনে হয় এলাকার কোনো দুষ্টু ছেলে হেঁটে বেড়াচ্ছে, কাছে গেলে কেবল বোঝা যায় যায় আরে না, এ তো মেয়ে। কথাটা শোনা মাত্র দম আটকে বেসুম খেয়ে কেসে ওঠে রূপা। নিস্তব্ধ ডাইনিং রুমে কাশির বেগ এতটাই তীব্র শোনাচ্ছে যেন ভেতরে থাকা ফুসফুসটাও এই অপবাদের বিরুদ্ধে সজোরে প্রতিবাদ জানাচ্ছে। দুজনের এই নাজেহাল অবস্থা দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে কৌতুক ভরা কণ্ঠে বলে আকাশ, কি হয়েছে? কেউ হেঁচকি তুলছিস, কেউ আবার কেসে উঠেছিস। তোদের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ তোদের গোপন সত্যি ফাঁস করে দিয়েছে। কথাটা শোনা মাত্রই বৃষ্টির আর বুঝতে বাকি থাকে না আকাশ আসলে সবটাই জেনে গেছে। ওই ফুল বিক্রেতা মেয়েটা যে সে নিজেই, সেই সত্যটা আকাশ বেশ ভালো করেই টের পেয়েছে। তবে সত্য জানার আনন্দের চেয়েও আকাশের পরের কথাটার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বৃষ্টির। ফুল বিক্রেতা মেয়েটিকে নাকি ভালো লেগেছে। কত বড় ফ্ল্যাট এই লোক! কালোই একটা নতুন মেয়েকে নিয়ে দিব্যি বাইকে ঘুরে বেড়ালো, আর আজ চোখের সামনে বসে বলছে তাকে ভালো লেগেছে। ইচ্ছে করছে এখনই সামনে গিয়ে লোকটার মাথার সব চুল টেনে ছিঁড়ে দিতে। অন্যদিকে রূপার অবস্থা আরো বেশি খারাপ, ঠিকমতো একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পর্যন্ত পারছে না সে। পরশুদিন কাদামাখা অবস্থায় লোকটা যে তাকে চিনে ফেলেছে সেটা বুঝতে আর বিন্দুমাত্র বাকি থাকে না। হঠাৎ করে পুরো শরীরটা কেমন অস্থির লাগছে, আর এক মুহূর্ত এই ডাইনিং টেবিলে বসে থাকলে নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে। নিজের ভেতরের এই তীব্র অস্বস্তিটুকু কোনো মতো চেপে রেখে বৃষ্টির দিকে তাকিয়ে কোনো মতো বলে, বৃষ্টি তুই খা, আমার পেট ভরে গেছে। কথাটা শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়ায় না রূপা। চেয়ার ছেড়ে প্রায় এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে ছুটে চলে যায় সে। আচমকা রূপাকে ওভাবে চলে যেতে দেখে বৃষ্টি নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। নিজের ভেতরে রাগ আর অস্থিরতা লুকাতে একটা হ্যাবলার মতো বোকা হাসি ফুটিয়ে বাঁধনার আকাশের উদ্দেশ্যে বলে, আমারও পেট ভরে গেছে, আপনারা খান। বলেই থালা ঠেলে টেবিল থেকে চটজলদি কেটে পড়ে বৃষ্টি। দুই বান্ধবীর এমন হন্তদন্ত হয়ে পালানোর দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে এক গভীর বক্র হাসি হাসে বাঁধন। আকাশ খাওয়া শেষে নিজের ঘরে পা রাখতেই থমকে দাঁড়ায় বাঁধন। ঘরের আলো আধারিতে শান্তাকে দেখে বেশ অবাক হয় সে। শুধু তাই না, শান্তা বাঁধনের একটা ব্যবহৃত শার্ট নিজের নাকের কাছে টেনে নিয়ে চোখের জোড়া বুজে আছে, যেন পরম আবেশে শার্টের বুকে লেগে থাকা ঘানটুকু নিজের ভেতরে টেনে নিচ্ছে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে দরজার চৌকাঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধায় বাঁধন, কি হয়েছে শান্তা? আমার শার্ট ধরেছিস কেন? নিস্তব্ধ ঘরে সহসা বাঁধনের ভারী কণ্ঠে চমকে ওঠে শান্তা। মুহূর্তের মধ্যে হাটের হাতটা নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলে, সোজা হয়ে ঘুরে দাঁড়ায়। সামনাসামনি বাঁধনের তীক্ষ্ণ চাউনির মুখোমুখি হতেই বুকটা ধক করে ওঠে তার। তবে পরক্ষণে মুখে ভয়ের একটা নিখুঁত ভান ফুটিয়ে কাপা কাপা গলায় বলে, বাঁধন ভাইয়া, আমি আসলে। শান্তার আমতা আমতা করা অলিক অজুহাত শোনার মতো বিন্দুমাত্র ধৈর্য থাকে না বাঁধনের। তপ্ত হাহাকারের মতো ঘরের কোমর হাওয়া মারিয়ে সামনে এগিয়ে এসে শান্তার হাত থেকে শার্টটা এক হ্যাচকা টানে কেড়ে নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট স্টপ ইট। ফালতু নাটক করার জন্য আমার রুম ছাড়া আর কোনো জায়গা পাসনি তুই? বের হয় এখান থেকে। কর্কশ কথাগুলো বিষাক্ত তীরের মতো বুকে বিঁধলেও খানিকটা পাত্তাই দিল না শান্তা। ভেতরে তীব্র ভয়ের চোরাবালি কাজ করলেও বুকে একরাশ অবাধ্য উন্মাদ সাহস জমিয়ে মুখের উপর স্পষ্টধার কণ্ঠে বলে, এত তাড়া কিসের বাঁধন ভাই? আমি এই ঘরে থাকলে আপনার ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা কি একবার বলবেন? মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে বাঁধনের, চোখের মণি দুটো রাগে অন্ধকার হয়ে আসে। নিজের ভেতরে চরম বিরক্তি আর অবজ্ঞা চেপে ধরে রাশভারী কণ্ঠে বলে, আমাকে জ্ঞান শিখাতে আসিস না শান্তা। তোর এই ফালতু তর্কাতর্কি শোনার মতো মুড আমার নেই। ভালোই ভালো রুম থেকে বিদায় হ, নয়তো ঘাট ধরে বের করে দিতে বাধ্য হব। আর নেক্সট টাইম আমার কোনো জিনিসে হাত দেওয়ার দুঃসাহস দেখাবি না। এত বড় অপমানে দমে যাওয়ার পাত্রী নয় শান্তা, বরং নিষিদ্ধ কোনো আকর্ষণে আরো দুই পা এগিয়ে এসে এক বুক ধীরতা নিয়ে চোখ মিলিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে, ছুঁয়ে দেব, 100 বার ছুঁয়ে দেব। নিজের ভালোবাসার মানুষের জিনিস আগলে রাখবো না তো কার জিনিস রাখবো? আপনি আটকাতে পারবেন না বাঁধন ভাইয়া। অপ্রত্যাশিত এই স্পর্ধায় কপালে গভীর
ক্রোধের ভাঁজ পড়ে বাঁধনের। নিজের দু চোখে চরম বিরক্তি আর একরাশ অবিশ্বাস নিয়ে কুঁচকে যাওয়া ভুরুতে শুধায়, ইউ হোয়াট? মুহূর্তের মধ্যে সমস্ত বাছবিচার আর সামাজিকতার দেয়াল ভেঙে চুরমার হয়ে যায় শান্তার। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বাঁধনকে। নিষ্প্রাণ পাথরের মতো শক্ত বুকের উপর মাথা চেপে ব্যাকুল কণ্ঠে আওড়ে চলে শান্তা, হোয়াট না বাঁধন ভাইয়া, এটাই সত্যি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ বাঁধন ভাইয়া, আই জাস্ট লাভ ইউ সো মাচ। সারা শরীর রাগে রিডি করে ওঠে পাথরের। এক ঝটকায় শান্তাকে ছাড়িয়ে শরীরের সব শক্তি দিয়ে সজোরে থাপ্পড় মারে শান্তার গালে। থাপ্পড়ের নির্মম শব্দে পুরো ঘরের নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। ছিটকে গিয়ে দূরে আশ্রে খেয়ে পড়ে শান্তা। মেঝের শক্ত কংক্রিটে মুখ থুবড়ে পড়ায় দাঁত দিয়ে ঠোঁটের ভেতরের নরম মাংস কেটে গিয়ে ফিনকি দিয়ে তরতাজা রক্ত ছিটকে বের হয়। রাগে ফুঁসতে ফুঁসতে রুট কণ্ঠে বলে বাঁধন, তুই আমার বোন শান্তা, আমার কাছে তুই এখনো অনেক ছোট। ছোট মানুষের ভুল হতেই পারে, তবে আজকে যে কাজটা করলি নেক্সট টাইমে এমন করলে আই সোয়ার আমি ভুলে যাব তুই আমার বোন। তোকে কি করবো আমি নিজেও জানি না। জাস্ট শ্যাট আপ অ্যান্ড গেট আউট ফ্রম মাই রুম। বিন্দুমাত্র অবাক হয় না শান্তা। তীব্র আঘাতে মাথা ঘুরে গেলেও মেঝের উপর পড়ে থাকা ছোপ ছোপ কালচে রক্তের দিকে তাকিয়ে পৈশাচিক হাসিতে কেঁপে ওঠে পুরো শরীর। কামড়ে ধরা ঠোঁটের ক্ষত থেকে গড়িয়ে পড়া গরম রক্তের স্বাদটা জিভ দিয়ে আলতো করে শুষে নিয়ে ভয়ঙ্কর উন্মাদনায় ধীর পায়ে উঠে দাঁড়ায় শান্তা। যে গালে থাপ্পড় খেয়েছে প্রচন্ড আঘাতে নীল হয়ে ফুলে ওঠা সেই মাংসপিণ্ডে নখগুলো গভীরভাবে দেবে দিয়ে নখের ডগায় চামড়া মাংসের কণা আটকে থাকা গাঢ় রক্তের দিকে তাকায়। বিকার ছাড়াই ক্ষতবিক্ষত নখগুলো ঠোঁটের ভেতর পুড়ে দিয়ে কামড়ে ধরে গভীর চুমু খায়। নির্লজ্জের মতো তাকিয়ে দৃষ্টতার কণ্ঠে বলে, বোন? কিসের বোন বাঁধন ভাইয়া? আমি যেহেতু আপনাকে ভালোবেসেছি, তাহলে বোন থেকে কিভাবে বউ হতে হয় সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। আপনি যতই আমাকে বকা দিন মারেন, কিন্তু আমি শান্তা আপনাকে নিজের করে ছাড়বো, দ্যাটস মাই প্রমিস। হোক সেটা আপোষে কিংবা জোর করে। অবাক করে দিয়ে ঠোঁটের কোণে বিষাক্ত বাঁকা হাসি ফুটে ওঠে বাঁধনের। তাচ্ছিল্যের কণ্ঠে বলে, চ্যালেঞ্জ করছি? ওকে, চ্যালেঞ্জ একসেপ্ট। আমি এই জন্মেও তোর হব না, পরের জন্মেও তোর হব না। আমি এই জন্মেও তোর বড় ভাই, পরের জন্মেও তোর বড় ভাই হয়ে থাকবো। ওষ্ঠা ধরে তাচ্ছিল্যের বিষাক্ত হাসি ফুটিয়ে তোলে শান্তা। হবে কিভাবে? কারণ আপনি রূপাকে পছন্দ করেন, তাই না? কোনো প্রত্যুত্তর করে না বাঁধন। পলকে স্থির নেত্রে চেয়ে থাকে শান্তার পানে। সেই পাথরে নীরবতার দর্শনে অধরে পৈশাচিক উল্লাস ফুটিয়ে শান্তা শুধায়, কি হলো? সত্যি কথা বলেছি বলে মুখে সাউন্ড অফ হয়ে গেল? মস্তক অবনত করে গুমরে হেসে ওঠে বাঁধন। অতি ধীর চরণে শান্তার সন্নিকটে এগিয়ে আসে কয়েক কদম। শান্তার কানের কাছে মুখ নামিয়ে মাতাল কণ্ঠে বলে, এত বুঝিস তাহলে জেদ করছিস কেন বোন? ক্রোধে সর্বাঙ্গ রিয়াক্ট করে ওঠে শান্তার। সংশয় পূর্ণতা পায় অন্তরে। এই পুরুষ রূপার মোহে অন্ধ। তীব্র হিংসা ক্ষোভ উগরে দিয়ে বলে শান্তা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন রূপা আপনার সৎ বোন। গোলাপি অষ্টজোড়া গোল করে শুধায় বাঁধন, তো? রাগে ফুঁসে ওঠে ক্ষোভ উগরে দিয়ে বলে শান্তা, লজ্জা শরম কি সব খেয়ে ফেলেছেন? সৎ বোনকে পছন্দ করতে একটুও বাদলো না? দ্বিধাহীন চিত্রে দুদিকে না সূচক মাথা নাড়ায় বাঁধন। না। চোয়াল শক্ত হয়ে ওষ্ঠাধর কেঁপে ওঠে শান্তার। বিষাক্ত ফনা তোলা সাপের মতো হিসিয়ে নিষিদ্ধ স্বরে বলে, বাঁধন ভাইয়া, এটা কিভাবে সম্ভব? রূপা আপনার সৎ বোন লাগে, এটা সম্ভব নয়। দুই হাত পকেটে গুজে এক দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে বাঁধন। হিমের মতো শীতলতায় বাতাসের গতি থমকে আসে। বরফ জমা গলার স্বরে বলে, আমি বুঝে নেব, গেট আউট। পিছু না হোটে মুখোমুখি দাঁড়ায় শান্তা। চোখে কুৎসিত জেদ ঠোঁটে নিষ্ঠুর হাসির রেখা ফুটে ওঠে। দাঁতে দাঁত চেপে শানিত স্বরে বলে, তাহলে আপনিও শুনে রাখুন, কিছু জিনিস পেতে গেলে কিছু দুর্বলতায় আঘাত করতে হয়। প্রয়োজনে আমি তাই করব। দৃষ্টি শুরু করে তাকায় বাঁধন। পাথরের কাঠিন্যে ঘরের অক্সিজেন যেন কমে আসে। গলার গভীরে চাপা এক গর্জন তুলে বলে, রূপাকে আঘাত করবি? বুক ফুলিয়ে সজোরে সোজা হয়ে দাঁড়ায় শান্তা। চোখের মনিতে দপ করে জ্বলে ওঠে আগুনের শিখা। জেদে মাথা দুলিয়ে বলে, প্রয়োজন পড়লে করতেও পারি। গলার গভীরে হিমশীতল বারুদ জমিয়ে এক পা এগিয়ে আসে বাঁধন। প্রতিটি শব্দ পিস্তলের গুলির মতো ধারালো করে বলে, ভাই হয়ে তোকে আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু রূপের দিকে হাত বাড়ালে কলিজায় ছুরি মারতেও আমি ন্যানো সেকেন্ড ভাববো না। ওষ্ঠাধারে বাঁকা হাসি ঝুলিয়ে বিকৃত উন্মাদনায় দুলে ওঠে শান্তা। তীক্ষ্ণতায় শীষ দেওয়ার মতো সুরে বলে, দেখা যাবে, খেলা শুরু আজ থেকে, জিতবো তো আমি।
দরজার দিকে আঙ্গুল নির্দেশ করে বাঁধন চরম ঘৃণার বিষাক্ত মিশ্রণে ঘরটা সংকুচিত হয়ে আসে। কণ্ঠের প্রতিটি বিন্দুতে বিষ ঢেলে বলে, গেট আউট। পরদিন সকালে হায়দার শেখ ফিরে এলেন। সবার সঙ্গে স্বাভাবিকভাবে হাসি মুখে কথা বললেন তিনি। বৃষ্টিকে নিয়ে চলে গেলেন। মুহূর্তের মধ্যে রূপার মনটা যেন পাথর হয়ে গেল। এতদিন বৃষ্টির সঙ্গে কাটানোর সময় তার উপস্থিতিতে গড়ে ওঠা অদ্ভুত অভ্যাস সবকিছু এক নিমিষে গভীর শূন্যতায় পরিণত হলো। চারপাশটা যেন কেমন ফাঁকা লাগছে। বুকের ভিতর অজানা এক ছটফটানি নিয়ে তাড়াহুড়ো করে তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল রূপা। এভাবেই কেটে গেল কয়েকটি মাস। এই অল্প সময়ে অনেক কিছু বদলে গেল। বাদল এখন প্রায় সবসময় রূপার দিকে নজর রাখে। তার চলাফেরা, কথা বলা, কোথায় যাচ্ছে সবকিছুতে যেন এক অদৃশ্য নিয়ন্ত্রণ। এমনকি ছোট ছোট বিষয় নিয়েও সে অধিকার ফলাতে শুরু করেছে। বিষয়টা রহমান পরিবারের সবার নজর এড়ায়নি। ভাই হিসেবে শাসন করাটা স্বাভাবিক, কিন্তু বাঁধনের আচরণ যেন সেই সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। কখনো কখনো মনে হয় একজন স্বামীও হয়তো তার স্ত্রীর উপর এতটা কৃতিত্ব দেখায় না। এ নিয়ে পরিবারের সবার মনেই অস্বস্তি আর সন্দেহের জন্ম নেয়। তবে শেষ পর্যন্ত সবাই নিজেদেরই বুঝিয়ে নেয় হয়তো ভাই হিসেবে বাঁধন একটু বেশি দায়িত্বশীল, তাই এমন করছে। এদিকে রূপাদের ফাইনাল পরীক্ষা একেবারে দরজার কড়া নাড়ছে। আর মাত্র কয়েকদিন পরে পরীক্ষা, তবুও সে ডেলিভারির কাজ চালিয়ে গেছে। নিজের পরিশ্রমের প্রতিটি টাকা জমিয়ে অবশেষে বৃষ্টির কাছে নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছে। দীর্ঘদিনের সেই দায় থেকে অবশেষে মুক্ত হয়েছে রূপা। আশ্চর্যের বিষয়, বাঁধন জানতো যে রূপা ডেলিভারির কাজ করছে, কিন্তু সে এ নিয়ে একবারও কোনো প্রশ্ন করেনি, বাধাও দেয়নি। কেন যেন অজানা কারণে নীরব থাকাকেই সে বেছে নিয়েছিল। বিকেলে নরম আলোয় কলেজ ছুটি হলো। নাদিয়া, কেয়া আর বৃষ্টি কাছ থেকে বিদায় নিয়ে রূপা একটি রিকশায় উঠে বসলো। আজ তার মনটা অদ্ভুত রকমের হালকা, কারণ কলেজের আসন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সে কবিতা আবৃত্তির জন্য নিজের নাম লিখিয়েছে। বহুদিন পর নিজের কোনো ইচ্ছেকে গুরুত্ব দিতে পেরে তার ভেতরে এক অন্যরকম আনন্দ কাজ করছে। রিকশা থেকে নেমে বাসার সামনে এসে রূপা লক্ষ্য করলো দারোয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো খেতে গেছে কিংবা ওয়াশরুমে। সে চারদিকে একবার তাকালো। পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে নির্জন। চারপাশে কেমন যেন কবরের মতো নিস্তব্ধতা। হালকা বাতাস গাছের পাতাগুলোকে দুলিয়ে দিচ্ছে, কিন্তু সেই শব্দটুকু যেন নীরবতার ভেতর হারিয়ে যাচ্ছে। অদ্ভুতভাবে এই নির্জনতায় রূপার মনকে আরো প্রফুল্ল করে তুলল। সে নিজের অজান্তেই ঠোঁট ভরা হাসিতে খিলখিল করে উঠল। তারপর দুহাত সামান্য ছড়িয়ে শিশু সুলভ উচ্ছ্বাসে কয়েক পা নেচে উঠল, যেন বহুদিন পর নিজের ভেতরের মুক্ত পাখিটাকে আবার খুঁজে পেয়েছে। খুশিতে নাচতে নাচতে এতটাই মগ্ন ছিল যে সে চারপাশে সবকিছু ভুলে গেল। বুকের ভেতর জমে থাকা আনন্দ যেন আজ আর কোনো বাদ মানতে চায় না। মৃদু বাতাসে দুলে উঠছে হেজাবের প্রান্ত, আর সেই বাতাসের ছন্দে নিজের অজান্তে ঘুরে ঘুরে নাচছে রূপা। ঠোঁটের কোণে লেগে আছে নিষ্পাপ এক হাসি। এই মুহূর্তে পৃথিবী যেটা যেন শুধুই তার। অন্যদিকে বাড়ির বাগানে হাঁটতে বের হয়েছিল বাঁধন। ভালো লাগছিল না কিছু, তাই একটু নির্জনতায় সময় কাটাতে বাগানে এসেছিল। কিছুক্ষণ হাঁটার পর বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। ঠিক তখনই তার চোখে যায় বাড়ির মূল গেটের দিকে, আর পর মুহূর্তে থেমে যায় বাঁধন। চোখ বন্ধ করে নিজের ছোট্ট পৃথিবীতে হারিয়ে নাচছে রূপা। নাচের তালে তালে হিজাবটা আলগা হয়ে কাঁধের দিকে নেমে যাচ্ছে, কিন্তু সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। মেয়েটা এতটাই মগ্ন যে তার প্রতিটি ঘূর্ণন, প্রতিটি হাসি, প্রতিটি পানখোলা উচ্ছ্বাস অজান্তেই যে কারো হৃদয়ে ঝড় তুলে দিচ্ছে। অথচ সে নিজেই বুঝতে পারছে না কেউ একজন নিঃশব্দে তার সেই উচ্ছ্বাসে হারিয়ে যাচ্ছে। নিঃশব্দে এগিয়ে আসে বাঁধন, কোনো শব্দ না করে দুই হাত পকেটে ঢুকিয়ে গেটে হেলান দিয়ে দাঁড়ায়। দৃষ্টি স্থির হয়ে থাকে সামনে থাকা অষ্টাদশীর দিক। গভীর নিশ্চুপ সেই দৃষ্টিতে যেন লুকিয়ে আছে শত না বলা কথা। চারপাশের নিস্তব্ধতা আরো গম্ভীর, ভারী হয়ে ওঠে। অথচ সেই নীরবতা ভাঙার প্রয়োজনও বোধ করে না বাঁধন। নাচতে নাচতে একসময় গোল হয়ে ঘুরে সামনে তাকাতে থমকে গেল রূপা। বুকের ভেতরটা পরিচিত ভাবে ধক করে উঠল। বাদামি চোখ জোড়া স্থির হলো গেটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। পুরুষটির শরীরে জড়িয়ে আছে আকাশি রঙের শার্ট, যার হাতা কোনোই পর্যন্ত গোটানো। গোটানো হাতার নিচে স্পষ্ট হয়ে উঠেছে দৃঢ় দুটো বাহু। পরনে ধবধবে সাদা জিন্স, পায়ে সাদা স্নিকার্স, বা হাতে রূপালি ডায়ালের ঘড়ি। বিকেলের শেষ আলো এসে পড়েছে তার মুখের এক পাশে, আর অন্য পাশে ডুবে আছে হালকা ছায়ায়। আলো ছায়া সেই মিশেলে মানুষটাকে যেন আরো গম্ভীর, আরো দুর্বোধ্য, আরো মোহময় লাগছে। ইস, পুরুষটাকে এত মোহময় লাগছে কেন? হঠাৎই মস্তিষ্ক কাজ করে রূপার। সে নেচেছে আর সবটাই দেখেছে
বাঁধন। লজ্জার ভয়ে এক মুহূর্ত সময় নেয় না, দুই হাতে ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে ধরা পড়ে যাওয়া কোনো দুষ্টু বাচ্চার মতো মাথা নিচু করে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। অষ্টাদশীর হঠাৎ দৌড়ে পালিয়ে যাওয়া মানেটা প্রথমে বুঝতে পারে না বাঁধন। কপালটা সামান্য কুঁচকে আসে তার। কি হলো, এভাবে দৌড়ে পালালো কেন? কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থাকে সে, তারপরে চোখের সামনে ভেসে ওঠে একটু আগের দৃশ্যটা। চোখ বন্ধ করে পান খুলে নাচছিল রিপা, আর তাকে দেখা মাত্রই লজ্জায় দৌড়ে পালিয়ে গেল। পরক্ষণে ঠোঁটের কোণে অজান্তেই ফুটে ওঠে এক চিলতে দুষ্টু হাসি। লজ্জা পেয়েছে মনে মনে কথাটা বলে ধীর পায়ে গেটের বাইরে এসে দাঁড়ায় বাঁধন। একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়। আশপাশটা একেবারে নিরিবিলি, মৃদু বাতাসে দুলছে গাছের পাতাগুলো। ঠিক সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকে যেখানে কিছুক্ষণ আগেও ঘুরে ঘুরে নাচছিল রূপা। দুই হাত পকেটে ঢুকিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থাকে বাঁধন। তারপর হঠাৎই নিজের অজান্তে রূপার নাচের ভঙ্গিটা নকল করে এক পাক ঘুরে ওঠে। নিজেই নিজের কাণ্ডে মুচকি হেসে আবারও ঘুরে দাঁড়ায়। পা দুটো যেন আপনা আপনি ছন্দ খুঁজে নেয়। এক পা সামনে এক পা পেছনে কাঁধ দুলিয়ে মাথা হালকা ঝাঁকিয়ে ঠিক রূপার মতো করে নাচতে শুরু করে বাঁধন। নাচতে নাচতে গলা ছিঁড়ে গেয়ে ওঠে, যদি চাস মনের ঘরে আমায় বেঁধে রাখ না, ভালোবেসে আবেশে আমার সাথে চল না, যদি বলি তোরে আমি দেব ফুলো মালা, তবে কি মিঠাবি আমার প্রেমের জ্বালা। গানের তালে তালে দুই পায়ে স্টাইল করে এগিয়ে যায় বাঁধন। ঠোঁটের কোণে লেগে থাকে দুষ্টু এক হাসি। তারপর মুখ তুলে তাকায় রূপার ঘরের বারান্দার দিকে। চোখের দৃষ্টিটা মুহূর্তে নরম হয়ে আসে। বারান্দার দিকে তাকিয়ে আবারও গেয়ে ওঠে, তোকে না পেলে আমি যাব মরে, তোরই লাগে দিলে করে ধাক ধাক রে, বন্ধু তোরে চাই আমি নিশি আধারে, ভালোবাসা দেব তোরে যত্ন করে। অন্যদিকে বাঁধনকে নিজের করে নেওয়ার জেদটা যেন দিন দিন আরো প্রবল হয়ে উঠেছে শান্তার, কিন্তু কোনোভাবেই পাত্তা দিচ্ছে না বাঁধনের কাছ থেকে। যেন রূপার মোহে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে মানুষটা। শান্তা সামনে থাকুক কিংবা দূরে, তার দৃষ্টি যেন খুঁজে ফেরে শুধু একজনকেই। বাসায় শান্তার বিয়ের কথা জোরে সোরে চলছে। যে কোনো দিন পাত্রপক্ষ তাকে দেখতে চলে আসতে পারে। বিষয়টা যতই ভাবছে ততই অস্থির হয়ে উঠছে সে, কারণ নিজের হৃদয়টা যে অনেক আগেই বাঁধনের কাছে হার মেনেছে। নিজের মনেই একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শান্তা, যেভাবে হোক বাঁধনকে নিজের করেই ছাড়বে সে। কিন্তু কিভাবে? যে পুরুষ তাকে কানাকড়ি সমান মূল্যও দিচ্ছে না, তাকে নিজের করে পাওয়াটা কি এতটাই সহজ? মনটা আরো ভারী হয়ে ওঠে শান্তার। মন খারাপ হলে প্রায় তার বেস্ট ফ্রেন্ড তিশার বাসায় চলে আসেছে। আজও তার ব্যতিক্রম হলো না। চুপচাপ গিয়ে বসে আছে তিশার ঘরের বিছানায়, মুখ জুড়ে বিষণ্ণতার ছাপ, চোখে মুখে স্পষ্ট অস্থিরতা। ঠিক তখন ওই ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হয় তিশা। ভেজা চুলে তোয়ালে দিয়ে মুছতে মুছতে চোখে পড়ে বিছানায় বসে থাকা শান্তার দিকে। শান্তার মুখটা দেখে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু একটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধীর পায়ে এগিয়ে এসে বসে তৃষ্ণা। কি হয়েছে, তোকে এতটা মনমরা লাগছে কেন? দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শান্তা। কোনোভাবে বাঁধনকে নিজের দিকে টানতে পারছি না, আমাকে তো সে বিন্দুমাত্র গুরুত্বই দিচ্ছে না। শান্তার প্রতিটি কথা মন দিয়ে শোনে তিশা, কারণ বাঁধনকে ঘিরে শান্তার অনুভূতি শুরু থেকে শেষ সবটাই জানা আছে তার। কয়েক মুহূর্ত চুপচাপ কি যেন ভাবতে থাকে সে, তারপর ধীর স্বরে বলে, তার মানে বাঁধন তার সদ্গুণের প্রতি আসক্ত। মাথা নেড়ে সম্মতি জানায় শান্তা। দোষ, কিছু করতে পারছি না। বাসায় আমার বিয়ের কথা চলছে, যে কোনো সময় পাত্রপক্ষ দেখতে আসবে, অথচ আমার কিছুই ভালো লাগছে না। কিছুক্ষণ নিশ্চুপ থাকে তিশা। হঠাৎই যেন মাথায় কোনো বুদ্ধি খেলে যায় তার। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে শয়তানি এক হাসি। চোখ দুটো চিকচিক করে ওঠে অদ্ভুত এক আনন্দে। শান্তার দিকে তাকিয়ে রহস্যময় কণ্ঠে বলে, মন খারাপ করিস না দোষ, একটা উপায় আছে। কৌতূহলী দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে বলে শান্তা, কি উপায়? মুচকি হেসে শান্তার দিকে তাকিয়ে বলে তিশা, তোর কাছে কি বাঁধনের কোনো ছবি আছে? মাথা নেড়ে বলে শান্তা, হ্যাঁ আছে। কেন? ঠোঁটের কোণে শয়তানি হাসিটা আরো গাঢ় করে বলে তিশা, তাহলে মন দিয়ে শোন। অতঃপর ধীরে ধীরে নিজের পরিকল্পনা খুলে বলে তিশা। কথাগুলো মনোযোগ দিয়ে শোনে শান্তা। পরিকল্পনার শেষটুকু শুনে বিস্ময়ে বড় হয়ে যায় তার চোখ। পরক্ষণে আনন্দ জড়িয়ে ধরে তিশাকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, দোষ, বিশ্বাস কর এমন বুদ্ধি আমার মাথাতেই আসেনি। তুই সত্যি অসাধারণ। একজন আরেকজনের দিকে তাকাতেই ঠোঁটের কোণে ফুটে ওঠে একই রকম শয়তানি হাসি। পর মুহূর্তে ঘর জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে দুই বান্ধবীর সেই রহস্যময় হাসি।
কলেজ থেকে ফিরে শাওয়ার নিয়ে গভীর ঘুমে তলিয়ে গেছে রূপা। ঘুম ভাঙতে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বেজে গেছে। পাশ ফিরে তাকাতে কপাল কুঁচকে আসে তার। ক্যান্টিনে মুহূর্তেই ঘুমটা উড়ে যায়। এলোমেলো চুলে বিছানা থেকে উঠে পড়ে রূপা। তাড়াহুড়ো করে পুরো রুমে খুঁজতে শুরু করে। বিছানার নিচে টেবিলের পাশে পর্দার আড়ালে এক কোণ থেকে আরেক কোণ, কিন্তু কোথাও ক্যান্ডির দেখা মেলে না। একই এলোমেলো চুলে তড়িঘড়ি করে নিচে নেমে আসে সে। ড্রয়িং রুমে বসে হাজী রহমান সঙ্গে কথা কোনো কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে আকাশ। এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে সে। অস্থির পায়ে আকাশের সামনে এসে বলে, রূপা ভাইয়া, আমার ক্যান্টিকে দেখেছো? রূপার এলোমেলো চুল আর ঘুম ভাঙা মুখের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে আসে আকাশের। বিস্মিত কণ্ঠে বলে, না, দেখিনি। কিন্তু তুই এমন এলোমেলো চুলে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? আকাশের কথার কোনো উত্তর না দিয়ে আবার নিজের রুমে ফিরে আসে রূপা। পুনরায় পুরো রুম খুঁজে দেখে, কিন্তু এবারও কোথাও ক্যান্ডির দেখা মেলে না। ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। ঠোঁট দুটো অভিমানে ফুলিয়ে চারপাশে তাকিয়ে বলে, ক্যান্ডি সোনা, কোথায় তুমি? ঠিক তখনই রুমে প্রবেশ করে রজনী রহমান। ফ্লোরে বসে থাকা রূপাকে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে তিনি। এলোমেলো চুল আর অস্থির চেহারায় দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে রজনী রহমান, কি হয়েছে তোর? এভাবে ফ্লোরে বসে আছিস কেন? আর মাথার চুলের এই অবস্থা কেন? ঠোঁট ফুলিয়ে চোখের জল সামলে নিয়ে অস্পষ্ট স্বরে জবাব দেয় রূপা, ক্যান্ডিকে পাচ্ছি না। রজনী রহমানের হঠাৎ মনে পড়ে যায় একটু আগে খরগোশটাকে তিনি বাঁধনের রুমের করিডোরে যেতে দেখেছিলেন। তিনি মৃদু হেসে বলেন, ক্যান্ডিকে তো আমি বাঁধনের রুমের দিকে যেতে দেখেছিলাম। কথাটা শোনার সাথে সাথে রূপার চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। বাঁধনের রুমের দিকে? বাঁধনের রুমে মানে? সত্যি সত্যি আবার সে বাঁধনের রুমে ঢুকে পড়েনি তো? এর আগে একবার সে ওখানে গিয়ে বাঁধনের ল্যাপটপটা ভেঙে ফেলেছিল। এখন যদি আবার গিয়ে সে নতুন কিছু তছনছ করে, তবে তার মরণ নিশ্চিত। এক মুহূর্ত আর দেরি করলো না রূপা। রজনী রহমানকে কিছু বলার প্রয়োজনও বোধ করলো না সে। উস্কো খুস্কো এলোমেলো চুলে দৌড় শুরু করলো বাঁধনের রুমের দিকে। পেছনে দাঁড়িয়ে রইলেন রজনী রহমান। মেয়ের এমন তাড়াহুড়া আর বাঁধনের নাম শুনলে তার অস্থির হয়ে ওঠার ভঙ্গিটা তিনি লক্ষ্য করলেন। মেয়েটা যেন ইদানিং তাকে বড্ড বেশি এড়িয়ে চলে। আগের মতো আর মা মা বলে জড়িয়ে ধরে না। এই দূরত্ব আর রূপার আচরণ নিয়ে রজনী রহমানের মনে সন্দেহের মেঘ দানা বাঁধতে শুরু করলো। বাঁধনের রুমের সামনে এসে দরজার ফাঁক দিয়ে উকি দেয় রূপা। ভেতরটা নিস্তব্ধ ছায়াময়। আশেপাশে কোনো চোখ বোলালেও ক্যান্ডির কোনো অস্তিত্ব নেই। বুকের ভেতরটা ধুকপুক করছে, তবুও অদ্ভুত এক টানে সাহস সঞ্চয় করে ভেতরে পা রাখে সে। বেডের নিচে টেবিলের কোনায় ওয়ার্ড্রোবের উপর তন্ন তন্ন করে খোঁজে। হঠাৎ এক মায়াবী মোহনীয় শীষ দেওয়ার শব্দ ভেসে আসে। শব্দটা যেন হাড়হিম করা কোনো সুরের মতো ছড়িয়ে পড়েছে ঘরে। শীষের উৎস বাঁধনের ব্যালকনি। নিঃশব্দে পা টিপে টিপে সেদিকে এগোয় রূপা। ব্যালকনিতে পা রাখতে দৃশ্যটা দেখে পাথর হয়ে যায় সে। ছায়া মাখা চেয়ারে বসে আছে বাঁধন, তার কোলে সেই ল্যাপটপ যা রূপারই কিনে দেওয়া। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো বাঁধনের দুই হাতের মাঝে বন্দি ক্যান্ডি। খুব সাবধানে প্রায় আচ্ছন্ন ভঙ্গিতে খরগোশটার মাথায় সুরসুরি দিচ্ছে সে, আর ঠোঁট বাঁকিয়ে বাজাচ্ছে সেই শীতল শীষ। ক্যান্ডিটা যেন বাঁধনের জাদুতে আচ্ছন্ন হয়ে পরম আরামে চোখ বুজে আছে। রূপার দিকে না তাকিয়ে শীতল গলায় বলে বাঁধন, খুব পুষেছিস দেখি ওকে। কণ্ঠস্বর শুনে কেঁপে ওঠে রূপা। পরক্ষণে এক তীব্র বিস্ময় গ্রাস করে তাকে। লোকটা বুঝতে পারলো কিভাবে? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, আমি এসেছি আপনি বুঝলেন কিভাবে? ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে রূপার দিকে তাকায় বাঁধন। অষ্টাদশীকে দেখে তার চোখের মনি যেন স্থির হয়ে যায়। আজ রূপা পরেছে হালকা বেগুনি রঙের ফ্রক স্টাইলের থ্রি পিস সালোয়ার কামিজ। কামিজ ও ওড়নার একই রঙের আভিজাত্য আর প্যান্টের ফ্লোরাল প্রিন্ট তার শরীরের এক স্নিগ্ধ মায়া ছড়িয়ে দিয়েছে। হাঁটু চাপানো লম্বা চুলগুলো এলোমেলো হয়ে তার ঘাড়, মুখ আর কাঁধের উপর ছড়িয়ে আছে। ঘুমের রেশ কাটেনি চোখে। এক অদ্ভুত নেশা ভরা চাহনি। পৃথিবীর সব মোহ যেন এই মেয়েটির মুখেই কেন্দ্রীভূত। যতই দেখছে ততই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বাঁধন। কিছুক্ষণ পর নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে মুখটা পাথরের মতো গম্ভীর করে ফেলে সে। রূপার দিকে তাকিয়ে দৃষ্টি যেন বিদ্ধ করে। চুল এইভাবে এলোমেলো করে ঘুরছিস কেন? চোখ কসলাতে কসলাতে জবাব দেয় রূপা, ঘুমিয়েছিলাম তো তাই। উঠে দাঁড়ায় বাঁধন। ক্যান্ডিকে কোলে নিয়ে রূপার ঠিক মুখোমুখি এসে দাঁড়ায়। শরীর থেকে ভেসে আসা তীব্র পুরুষালীর ঘ্রাণ অষ্টাদশীর নাকের ভিতর আছড়ে পড়ে। সেই সম্মোহনীয় উপস্থিতিতে বরাবরের মতোই অবশ হতে থাকে রূপা। তার চোখের গভীরে তাকিয়ে প্রশ্ন করে বাঁধন, পরীক্ষা কবে তোর?
মাথা নিচু করে অস্পষ্ট স্বরে জবাব দেয় রূপা, সামনের মাসের 2 তারিখ থেকে। এক মুহূর্ত চুপ থেকে বাঁকা হাসে বাঁধন, কণ্ঠস্বর যেন বিষের মতো ভারী হয়ে আসে। প্রিপারেশন কেমন, নাকি তীর মেরে আর ডেলিভারির কাজ করে শুধু টাকা আয় করছিস? হুট করে নিজের গোপন দুটো সত্য শুনে ভয়ে কুঁকড়ে যায় রূপা। অবাক হওয়ার কোনো সুযোগ পায় না সে, কারণ বাঁধনের শূন্য দৃষ্টি থেকে কিছুই আড়াল করা সম্ভব নয়। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে বাঁধনের। ক্যান্ডিকে কোলে নিয়ে ব্যালকনির সামনের দিকে এগিয়ে যায়, দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। রূপার চোখে চোখ রেখে শীতল ভারী কণ্ঠে বলে, রূপ, তোকে দেখতে সাধারণ মেয়ে মনে হলেও তুই কিন্তু আসলে সাধারণ মেয়ে নয়। টু আন্ডার এস্টিমেট ইউ উড বি আ বিগ মিস্টেক। তোকে সাধারণ ভাবা মানে নিজেকে বোকা প্রমাণ করা। কোনো জবাব দেয় না রূপা। বুকের ভেতর ড্রাম বাজিয়ে শেষ করে দিচ্ছে তার। প্রতিটা স্পন্দন যেন পাঁজরের হাড় চিরে বেরিয়ে আসতে চাইছে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তার। নিথুর হয়ে জমে বরফের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। পুনরায় ধীর পায়ে এগিয়ে আসে বাঁধন। অষ্টাদশীর ঠিক নাকের ডগায় গরম নিঃশ্বাস ফেলে কর্কশ কণ্ঠে বলে, ইউ আর রিয়েলি গ্রেট অ্যাট আচারি। খুব ভালো তীর মারতে জানিস তুই, আমাকে শিখাবি? অবাক হয়ে বাঁধনের দিকে তাকিয়ে রূপা বলে, আপনি তীর মারা শিখবেন? বাদামি অষ্টাদশীর চোখের ভেতরে জ্বলন্ত দৃষ্টি ফেলে ধারালো কণ্ঠে বলে বাঁধন, হোম, শিখাবি? রক্ত হিম হয়ে আসে রূপার। এই পুরুষটার চোখের চাহনি প্রতিটি স্নায়ুকে যেন আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে পাথরের মতো নিথর দাঁড়িয়ে থাকে সে। চোয়াল শক্ত করে নিষ্ঠুর কণ্ঠে বলে বাঁধন, আর ইউ গনা অ্যান্সার মি? ভীতু কণ্ঠে বলে রূপা, আপনি কেন তীর মারা শিখবেন? আপনি নিজেই তো গোটা জেলার এসপি, শহরের মানুষ এমনি আপনাকে দেখে কাঁপবে। এই এক কদম এগিয়ে গিয়ে রূপার অস্তিত্ব নিজের ছায়ায় ঢেকে ফেলে বাঁধন, কণ্ঠে বলে, ডোন্ট গেট টু স্মার্ট। আরেকবার যদি পাল্টা প্রশ্ন করিস তবে চড়িয়ে সব দাঁত ফেলে দেব। চমকে গিয়ে ঠোঁট ফুলিয়ে ফেলে রূপা। চোখ দুটো জলে টলমল করে কাপা কণ্ঠে বলে, আমার ক্যান্টিকে দিন, চলে যাব। কণ্ঠস্বর নিচে নামিয়ে এনে হিমশীতল কণ্ঠে বলে বাঁধন, আই অ্যাম নট গিভিং ইট ব্যাক। কেন? রূপার চোখের গভীরে বিষাক্ত দৃষ্টি রেখে ধীর কণ্ঠে বলে বাঁধন, আই ডোন্ট নিড টু এক্সপ্লেন মাই সেলফ। সেটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। এখন যা এখান থেকে। দৃঢ় কণ্ঠে রূপা বলে, আমার ক্যান্ডিকে দিন, নিয়ে চলে যাব। বাঁধন চোখের পলকে ক্যান্ডিকে নিজের হাতে তুলে নেয়। শীতল গম্ভীর কণ্ঠে বলে, দেব না। বিস্মিত চোখে তাকিয়ে বলে রূপা, কিন্তু কেন? চোয়াল শক্ত করে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের বাঁকা হাসি ফুটিয়ে তোলে বাঁধন। গভীর অদ্ভুত এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে বলে, এগেন প্রশ্ন, তোকে তো যেতে বলেছি, কানে যায়নি? এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? জেদি কণ্ঠে রূপা বলে, আমি আমার ক্যান্ডিকে নিয়েই যাব। কথাটা শেষ হতেই ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ে বাঁধনের হাতের দিকে, কিন্তু বাঁধন যেন আগেই প্রস্তুত ছিল। বিদ্যুৎ গতিতে হাতটা মাথার অনেক উপরে তুলে ধরে। ক্যান্ডিকে এক নিমিষে রূপার নাগালের বাইরে চলে যায়। তাচ্ছিল্যর হাসিটা আরো গাঢ় হয়ে ওঠে বাঁধনের ঠোঁটে। ট্রাই টু টেক ইট। নিয়ে যেতে পারলে নিয়ে যা। ক্যান্ডিকে পাওয়ার জন্য একের পর এক লাফ দিতে থাকে রূপা। এলোমেলো চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছে, তবুও থামছে না সে। হাত দুটো বারবার উপরে ছুটছে দিচ্ছে, কিন্তু প্রতিবারই কয়েক ইঞ্চির জন্য ব্যর্থ হয়ে নিচে নেমে আসছে। কাতর কণ্ঠে মিনতি করে বলে, প্লিজ আমার ক্যান্ডিকে দিয়ে দিন। বাঁধন আরো একটু হাত উঁচু করে, চোখে মুখে স্পষ্ট তৃপ্তির ছাপ। ইউ ক্যান্ট রিচ মি। রূপা বারবার লাফিয়ে ক্যান্ডিকে ধরার ব্যর্থ চেষ্টা করেই চলেছে, আর বাঁধন নির্মম আনন্দ নিয়ে ক্যান্ডিকে তার হাতের নাগালের অনেক উপরে ধরে রেখেছে। এই পুরো দৃশ্যটা দূর থেকে হিংসা ভরা চোখে দেখছে শান্তা। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে, হাতের আঙ্গুলগুলো ধীরে ধীরে মুঠোবন্দী হয়ে যায়। নখের চাপ নিজের তালুতেই বসে যায়, কিন্তু সে টেরও পায় না বাঁধনের খোঁজে তার রুমে এসেছিল শান্তা। সেখানে না পেয়ে ব্যালকনির দরজার সামনে এসে দাঁড়াতে চোখে পড়ে এই দৃশ্য। মুহূর্তেই যেন শরীরের রক্ত টকবক করে ফুটে ওঠে। রাগে হিংসায় হিংসায় পাথরের মতো স্থির হয়ে যায় সে। দাঁতে দাঁত চেপে বিষ মাখা কণ্ঠে বিড়বিড় করে বলে, খুব আনন্দ করে নিন বাঁধন ভাইয়া, কাল থেকে আপনার জীবনে এন্ট্রি হবে আমার। রূপা, আমি জানি তুইও বাঁধনকে পছন্দ করিস, কিন্তু আফসোস, হারাতে চলেছিস তোর সবচেয়ে প্রিয় মানুষটাকে। তোর সেই প্রিয় মানুষের হৃদয়ে আসল জায়গাটা দখল করে নেব আমি। জাস্ট আজকের রাতটা ওয়েট কর, চলবে ইনশাআল্লাহ।